স্যার কত নাম্বারের পরীক্ষা হবে? পরীক্ষা আমি মোটামুটি 30 ধরে রাখো। হ্যাঁ, 30। ঠিক আছে। ঠিক। হ্যাঁ, তো চলো, আজকের আমাদের টপিক হচ্ছে পৃথিবীর অন্দরমহল, ইন্টেরিয়র অফ দ্য আর্থ। তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, ইন্টেরিয়র অফ দ্য আর্থ। তো এই টপিকটা তোমরা ক্লাস 8 জিওগ্রাফিতে প্রথমেই আছে। হ্যাঁ, তোমাদের আমি এর আগেও বলেছিলাম যে এটা ক্লাস 8 বই একটা রাখবে তোমরা, জিওগ্রাফি এবং হিস্ট্রি। তো সেখান থেকে একটা টপিক দেখো, পৃথিবীর অন্দরমহল। আমি কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে সেটা অবশ্যই বলে দেব। হ্যাঁ, এবং কোনগুলো আমরা স্কিপ করব সেটাও বলে দেব। তো আজকের টপিকটা খুব ছোট এবং ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা সকলেই মন দিয়ে দেখো এবং শোনো, তারপর কারো কোনো কোয়ারিজ থাকলে আমাকে শেষে জানাবে। তো চলো, আর বেশি দেরি না করে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি। তো দেখো, প্রথমে যেটা বলবো যে পৃথিবীর অন্দরমহল কি। তো সেটা জানতে গেলে প্রথমে আমাকে জানতে হবে যে আমরা কোথায় বাস করি। আমরা পৃথিবীর পৃষ্ঠে বাস করি, অর্থাৎ পৃথিবীর উপরিভাগ বাস করি। অর্থাৎ আমি এতদিন ধরে যেগুলো পড়িয়েছি সেগুলো পৃথিবীর উপরিভাগ সম্পর্কে পড়িয়েছি। হ্যাঁ, যে সোলার সিস্টেম পড়িয়েছি তোমাদের, আর বাকি যে শিলামণ্ডল এগুলো সব পড়িয়েছি, আবহবিকার, এগুলো সব কিন্তু পৃথিবীর উপরিভাগের সম্পর্কে পড়িয়েছি। আজকে কিন্তু আমরা পৃথিবীর ভিতরে ঢুকবো, অর্থাৎ পৃথিবীর ভিতর সম্পর্কে জানবো। উপর সম্পর্কে এতদিন জেনেছি, এবার আজকে কিন্তু আমরা ভিতর সম্পর্কে জানবো। এই টপিকটা প্রথমেই করালে ভালো হতো, তোমরা বুঝতে পারতে। তো দেখো, সেটা কোনো ম্যাটার করে না, আমি আর কি করছি না। দেখো, তো এই যে পৃথিবী তোমরা দেখতে পাচ্ছ, পৃথিবী, এই পৃথিবী ধরো এই জায়গাটা আমি কেটে নিয়েছি। হ্যাঁ, এই জায়গাটা কেটে এই জায়গায় দেখিয়েছি, এই যে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক এই জায়গাটা এইভাবে কেটে নিয়ে এই জায়গাতে দেখানো হয়েছে। অর্থাৎ পৃথিবীর অন্দরমহলে কি কি আছে সেগুলো আমরা বিষয়গুলো জানবো। তো এটা জানার আগে প্রথমে জানতে হবে যে পৃথিবীর যে অন্দরমহল, সেই অন্দরমহলের কিন্তু টেম্পারেচার কিন্তু অনেক বেশি আমাদের ভূপৃষ্ঠ থেকে। হ্যাঁ, আমাদের ভূপৃষ্ঠের টেম্পারেচার যদি দেখি, তো ভূপৃষ্ঠের টেম্পারেচার হচ্ছে গড় হচ্ছে প্রায় 15 ডিগ্রি। কিন্তু আমরা যদি এই অন্দরমহলে চলে যাই, পৃথিবীর একদম অন্দরমহলে চলে যাই, বুঝলে, একদম এই জায়গাতে যদি চলে আসি, ঠিক এই জায়গাতে, এই একদম কেন্দ্রে, তাহলে দেখবো এখানে প্রায় টেম্পারেচার যদি দেখি, তাহলে এখানে টেম্পারেচার প্রায় দেখবো কত, 6000 ডিগ্রি। কত? প্রায় 6000 ডিগ্রি, 6000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার কিন্তু আমরা এই জায়গায় দেখবো। তো এটা প্রথম কথা তোমরা মনে রাখো। তাহলে এই যে পৃথিবীর কোথায় বাস করছে আমরা, এই যে দেখতে পাচ্ছ তোমরা ভূপৃষ্ঠ, আশা করছি সকলেই দেখতে পাচ্ছ, এই যে ভূপৃষ্ঠ, ঠিক এই জায়গাতে পৃথিবীর আমরা বসবাস করি। অর্থাৎ পৃথিবীর একদম উপর লেয়ারে আমরা বসবাস করি। তো পৃথিবীর ভিতরেও অনেক কিছু জিনিস আছে। তো এই পৃথিবীর ভিতরে যে অনেক কিছু জিনিস আছে, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের হচ্ছে আজকের আলোচ্য বিষয়। বুঝাতে পেরেছি ব্যাপারটা? তো চলো আমরা ওয়ান বাই ওয়ান জানবো। চিন্তার কোনো কারণ নেই, ভয় খাওয়ার কোনো দরকার নেই, খুব সহজ টপিক এবং খুব ভালো একটা টপিক। ঠিক আছে? তো দেখো, পৃথিবীর অন্দরমহল পড়তে গেলে প্রথমে ইন্ট্রোডাকশন যেটা আছে সেটা হচ্ছে পৃথিবীতে বিভিন্ন স্তর নিয়ে গঠিত। আমরা ছবির মধ্যে যদি দেখি, তাহলে দেখো আমি বিভিন্ন স্তর ভাগ করেছি, আমরা পরে সেই ব্যাপারগুলো জানছি। দেখো, প্রথমে ভূপৃষ্ঠ, তারপর একটা দেখতে পাচ্ছি অ্যাস্থনোস্ফিয়ার বলে একটা লেয়ার আছে, অ্যাস্থনোস্ফিয়ার। তারপর এই জায়গাতে দেখো একটা লেয়ার আছে, এই জায়গাতে একটা লেয়ার আছে, এই জায়গাতে একটা লেয়ার আছে। দেখো, লেয়ারে লেয়ার ভাগ করা আছে বিভিন্ন কালার দিয়ে। তো পৃথিবীর অন্দরমহলকে এরকম অনেক লেয়ারে ভাগ করা হয়েছে। হ্যাঁ, পৃথিবীর অন্দরমহলকে অনেক লেয়ারে ভাগ করেছে। তো সেই জন্য বলছে পৃথিবীর বিভিন্ন স্তর নিয়ে গঠিত। এই স্তরগুলোর গঠন ও ভৌত বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভক্ত। তো এরকম একটা উদাহরণ দিয়ে দেখো, যে দক্ষিণ আফ্রিকায় পৃথিবীর গভীরতম সোনার খনি আছে। হ্যাঁ, সেটার নাম কি? রবিনসন দ্বীপ। এটা 3 থেকে 4 কিলোমিটার গভীরতা, এটা একটু মনে রাখবে। হ্যাঁ, এটা একটা ফ্যাক্ট। ফ্যাক্টগুলো কিন্তু বোঝানোর কিছু না, এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের। রাইট? এবার জানতে হবে পৃথিবীর ঘনত্ব কত। তো ঘনত্ব জিনিসটা কি সেটা প্রথমে জানতে হবে। ঘনত্ব হচ্ছে প্রতি প্রতি ঘন সেমি জায়গায়, হ্যাঁ, ঘন সেমি মানে বুঝতে পারছো, কিউব। প্রতি ঘন সেমি জায়গায় পদার্থের ভর কতটা আছে। ধরো 1 ঘন সেমি জায়গায় কতটা পদার্থ আছে, পদার্থের ভর কত আছে, সেটাকেই বলছে পদার্থের ঘনত্ব। এই প্রশ্ন তোমাদের জিন্দেগিতে দিবে না, জীবনে দিবে না এই প্রশ্ন। তাহলে স্যার কি প্রশ্ন দেবে, স্যার পড়াচ্ছেন কেন? জাস্ট একটা ফর্মালিটি মেনটেন করতে হয়, তাই আমি পড়াচ্ছি। যে ঘনত্ব কাকে বলে এটা তোমাদের আর দেবে না। হ্যাঁ, তোমাদের কম্পিটিটিভ এক্সামে বা আপার প্রাইমারি টেটে বিভিন্ন এক্সামে কিন্তু এগুলো দেবে না। কি দেবে? তাহলে দিবে হচ্ছে এই কোশ্চেনটা, যে পৃথিবীর গড় ঘনত্ব কত। পৃথিবীর গড় ঘনত্ব কত গো? 5.5 গ্রাম পার ঘন সেমি। এইটাই হচ্ছে মনে রাখার বিষয়।
রাইট? তাই আমি বললাম পৃথিবীর লেয়ার অনেক কটা আছে, তাই না? তো লেয়ার গুলো কি কি সেটা আমাকে জানতে হবে। তো পৃথিবীর লেয়ার প্রধানত তিনটে আছে। কয়টা আছে? তিনটে আছে, তিনটে আছে। হ্যাঁ, পৃথিবীর লেয়ার কটা আছে? তিনটে, তিনটে স্তর আছে। কি কি স্তর স্যার? তিনটে স্তর দেখো, ছবি দেখো। হ্যাঁ, আমরা দেখো জিওগ্রাফি সাবজেক্ট এমন সাবজেক্ট যে তোমাকে প্রথমে বুঝে নিতে হবে। যদি বুঝতে না পারো তাহলে কি প্রবলেম হবে জানো তো? মুখস্থ করে নেবে, 5 দিন পর ভুলে যাবে। আর যদি একবার ব্রেনে গেঁথে যায়, বুঝে যাও, তাহলে সেই জিনিসটা তুমি 10 মিনিট পড়লেই তোমার লাইফ টাইম মেমোরিতে সেট আপ হয়ে যাবে। মাঝে মাঝে রিভিশন দিতে হবে সেই জন্য। তো দেখো পৃথিবীর অনেক কটা লেয়ার আমি বললাম। প্রথমে ছবিটা আমি বুঝাইনি তোমাদের, পরে আমি যখন রিভিশন দেবো তখন বুঝাবো। দেখো এই যে পৃথিবীর এই জায়গাটা আমি কেটে কেটে তুলে নিয়েছি, প্রথমে ছবিটা দেখালাম। তো দেখো পৃথিবীর এই লেয়ারটা যেটা দেখতে পাচ্ছ আলাদা কালার, দেখো এই যে লেয়ারটা, দিস পোর্শন, এই যে এখান থেকে এই এই পোর্শনটা, এটার নাম হচ্ছে ক্রাস্ট। এটার নাম হচ্ছে ক্রাস্ট। ক্রাস্টের বাংলা কি? ক্রাস্টের বাংলা হচ্ছে ভূত্বক বা ভূপৃষ্ঠ। ঠিক আছে? এই এর উপরই আমরা কিন্তু বসবাস করি। বোঝা গেল? তাহলে একটা লেয়ার, নাম্বার 1 লেয়ার ক্রাস্ট পেলাম। রাইট? নেক্সট দেখো ক্রাস্টের নিচে এই যে এই কালারটা দেখতে পাচ্ছ, এই যে এই কালারটা, অরেঞ্জ কালার বিশেষ করে, এই যে এই কালারটা, ঠিক আছে? এই যে এই জায়গাটা আমি যেটা দেখাচ্ছি তোমাদের, এইটার নাম হচ্ছে তোমার ম্যান্টেল। ম্যান্টেলের বাংলা হচ্ছে গুরুমণ্ডল। ম্যান্টেলের বাংলা কি? গুরুমণ্ডল। সব আছে, হ্যাঁ, অসুবিধা নেই। গুরুমণ্ডল, রাইট? গুরুমণ্ডল। তারপরে দেখো ঠিক এই যে এই পোর্শনটা পড়ালাম, এই পোর্শনটার পরে একটা হলুদ কালারে দেখো এখানে আছে, হালকা হলুদ কিন্তু, এই যে এই জায়গাটা, এই জায়গাটা, এটার নাম হচ্ছে আউটার কোর। আউটার, আউটার মানে বহি, বাইরে, আর কোর মানে হচ্ছে কেন্দ্র। তাতে বহি কেন্দ্র বলা হয়। এটা কি বলা হয়? বহি কেন্দ্র। কি বলা হয় গো? বহি কেন্দ্র। বহি কেন্দ্র, রাইট? নেক্সট দেখো এর নিচে একটা লেয়ার আছে, দেখো এই জায়গাটা সব থেকে শেষ লেয়ার পৃথিবীর। আর ঠিক এইখানকারই টেম্পারেচার আমি বললাম 6000 ডিগ্রি, পৃথিবীর একদম সেন্ট্রালে। তো এইটার নাম হচ্ছে ইনার কোর। ইনার মানে কি? ইনার মানে হচ্ছে অন্ত। ইনার মানে কি গো? ইনার মানে অন্ত, অন্ত। আর কোর মানে কেন্দ্র, অন্ত কেন্দ্র। অর্থাৎ আমি যেটা বুঝাতে চাইলাম যে এখান থেকে শুরু করে, এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত, একদম কেন্দ্র পর্যন্ত, এটার পুরোটার নাম হচ্ছে কি? এটার পুরোটার নাম হচ্ছে কেন্দ্রমণ্ডল। কি মণ্ডল? কেন্দ্রমণ্ডল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কি বললাম? অর্থাৎ আমরা পৃথিবীর যে স্তর, পৃথিবীর যে লেয়ার, সেই লেয়ারকে আমরা কয় ভাগে ভাগ করলাম গো? 3 ভাগে ভাগ করলাম। কি কি স্যার? প্রথম ভাগ করলাম আমি ভূপৃষ্ঠ বা ভূত্বক, তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট ভাগ করলাম এটা হচ্ছে গুরুমণ্ডল বা ম্যান্টেল ইংরেজিতে বলছে। নেক্সট ভাগ করলাম এই ভাগটা করলাম, এই ভাগটার নাম হচ্ছে কি? এই ভাগটার নাম হচ্ছে তোমার কেন্দ্রমণ্ডল। এবার কেন্দ্রমণ্ডলকে আমি 2 ভাগে ভাগ করেছি এখানে, আউটার কোর আর ইনার কোর। আউটার কোর হচ্ছে বহিকেন্দ্রমণ্ডল আর ইনার কোর হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল, রাইট? এই গেল ব্যাপার। তো প্রথম যে ভাগ দেখো ভূত্বক, সেটা আমরা পড়বো প্রথমে। দ্বিতীয় ভাগ গুরুমণ্ডল, সেটা সম্পর্কে পড়বো। তৃতীয় ভাগ কেন্দ্রমণ্ডল, সেটা সম্পর্কে পড়বো। তাহলে প্রথমে আমি যেটা তোমাদের লিখালাম, দেখো এখানে লিখে দিয়েছি যে মেন লেয়ার বা প্রধান স্তর হচ্ছে 3টা। প্রধান লেয়ার হচ্ছে 3টা। কি কি? 3টা লেয়ার কি কি? প্রথমে বললাম আমি ভূত্বক। ভূত্বক। 2 নম্বর কি বললাম? 2 নম্বর বললাম গুরুমণ্ডল। গুরুমণ্ডল, তাই না? আর 3 নম্বর ভাগ কি করলাম? কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল। তাহলে কয় ভাগ ভাগ করলাম? পৃথিবীর টোটাল স্তর বা লেয়ার হচ্ছে 3 রকম। কি কি? ভূত্বক, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল। এবার কেউ যদি আমাদের স্টেট ছাড়া বাইরের স্টেটের কোনো এক্সাম দিতে চাও, তাহলে কিন্তু ইংরেজিগুলো অবশ্যই পড়বে, কারণ সেখানে কিন্তু তোমরা বাংলা কিন্তু পাবে না। যেমন ভূত্বককে ইংরেজিতে বলছে ক্রাস্ট, অবশ্যই মনে রাখতে হবে। গুরুমণ্ডলকে ইংরেজিতে বলছে ম্যান্টেল, মনে রাখতে হবে। কেন্দ্রমণ্ডলকে ইংরেজিতে কি বলছে? কোর। কোর, রাইট? এগুলো জিনিস মনে রাখতে হবে। যার যেমন প্রয়োজন সে সেইভাবে কিন্তু নেবে। আমি কিন্তু সমস্তটাই দিয়ে রেখেছি তোমাদের এই নোটসের মধ্যে, রাইট? তাহলে পৃথিবীর টোটাল লেয়ার আমরা কটা পেলাম? 3টা পেয়েছি। অল ক্লিয়ার? চলো, এগুলো ইংরেজিতে আছে, আমরা ইংরেজি পড়বো না,
আমরা কি পড়বো, বাংলা পড়বো, কারণ আমরা আপার প্রাইমারি টেটের জন্য বিশেষ করে প্রিপারেশন নিচ্ছি এবং ওয়েস্ট বেঙ্গলের বিশেষ করে যে এক্সামগুলো হয় সেটাকে আমরা ফোকাস করছি। তো দেখো প্রথম ভাগটা আমরা পড়ছি কি, ভূত্বক। ভূত্বক সম্পর্কে পড়বো প্রথম ভাগ। তাহলে 3টে ভাগ করেছি, প্রথম ভাগটা পড়বো ভূত্বক সম্পর্কে বা কাস্ট সম্পর্কে আমরা পড়বো। তো চলো সেটা পড়ি। 3টে ভাগ এক এক করে পড়লে আমাদের আজকের ক্লাস কিন্তু খুব ছোট টপিক, হ্যাঁ একদম ছোট। তো ক্রাস্ট বা ভূত্বক হচ্ছে পৃথিবীর সর্ববাহির স্তর। এটা তো বলার কি আছে, আমি বলছি বোকার মতো, দেখো কত বোকা। এটা সবাই জানে, তুমিও জানে, আমি জানি, সবাই জানে। পৃথিবীর সর্ববাহির স্তর হচ্ছে কি, সর্ববাহির হচ্ছে ভূত্বক। ভূত্বকই তো আমরা আছি, ভূত্বকই তো গাছপালা জন্মেছে, তাই না? এটা ভূত্বক। এর পুরুত্ব কত, মানে মোটা কত দূর গভীরতা আছে, কত আছে, 5 থেকে 70 কিলোমিটার পর্যন্ত। এটা কিন্তু মনে রাখবে, কত দূর পর্যন্ত ভূত্বক আমাদের, 5 থেকে 70 কিলোমিটার। কোন জায়গায় 5 কিলোমিটার, কোথায় স্যার 5 কিলোমিটার বলবো, 5 কিলোমিটার হচ্ছে মহাসাগরীয় অঞ্চলে। এই যে মহাসাগরীয়, সেখানে কিন্তু 5 কিলোমিটার, সেখানে কিন্তু 5 কিলোমিটার পর্যন্ত ভূত্বক হচ্ছে 5 কিলোমিটার। আর মহাদেশের জায়গায় কোনো জায়গায় এটা হয় 70 কিলোমিটার। এখন ব্রেন থেকে স্যার ক্লিয়ার হচ্ছে না স্যার, বুঝতে পারছি না স্যার, সব বুঝাবো, ঠিক আছে, একটু ধৈর্য ধরো, সব বুঝাবো। তো দেখো এর পুরুত্ব কত বললাম, 5 থেকে 70 কিলোমিটার। তো স্যার ভূত্বক কত রকম হয় স্যার? ভূত্বক হয় দেখো 2 রকমের, একটা হচ্ছে মহাদেশীয় ভূত্বক, আর একটা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। ঠিক আছে, মহাদেশীয় ভূত্বক আর মহাসাগরীয় ভূত্বক স্যার বুঝলাম না স্যার। দেখো এটা কি, এটা হচ্ছে সমুদ্র, ধরো, হ্যাঁ এটা ধরো সমুদ্র। আর ঠিক এই জায়গাতে ধরো আমাদের মানে ভূত্বক আছে, ঠিক আছে, এই জায়গাতে ভূত্বক আছে, এই জায়গাতে ভূত্বক আছে, এই এই এটার নাম কি বললাম, ভূত্বক। ভূত্বক এটা কি বললাম, সমুদ্র বা জলাশয়, যেটা ধরবে অসুবিধা নেই, সমুদ্র। বুঝতে পেরেছো? তো দেখো, তো তাহলে স্যার সমুদ্র তলে কি স্যার আমাদের ভূত্বক নেই? হ্যাঁ ভূত্বক আছে, দেখো সমুদ্র তলে দেখো আমি ভূত্বক এঁকে দিয়েছি তোমাদের, এটা হচ্ছে ভূত্বক। সমুদ্র তলে এই অংশটা, এটা হচ্ছে ভূত্বক। এটা একটা ভূত্বক। এই যে ভূত্বক, সমুদ্র তলে যে ভূত্বকটা আছে সেটা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। কি, মহাসাগরীয়, মহাসাগরের তলে যে ভূত্বকটা আছে সেটা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। আর এই যে দেখো এখানে সাগর টাগর কিছু নেই, এখানে আমরা আছি, গাছপালা আছে, হ্যাঁ গাছপালা আছে, ঘাস আছে, হ্যাঁ আমরা আছি, হ্যাঁ আমরা আছি, ধরো এখানে আমরা আছি, ঠিক আছে, আমরা আছি, ঠিক আছে, এই জায়গাতে। এই যে এটা সব ভূত্বক। এই ভূত্বকটার নাম কি, এই ভূত্বকটার নাম হচ্ছে মহাদেশীয় ভূত্বক। স্যার আর একটু ক্লিয়ার করুন স্যার। অর্থাৎ মহাদেশের মধ্যে যে ভূত্বক পাই, মহাদেশের মধ্যে যে ভূত্বক সেটা হচ্ছে মহাদেশীয় ভূত্বক, আর মহাসাগরের ভিতরে যে ভূত্বক পাই সেটা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। আশা করছি তোমাদের এই দুটো জিনিস ক্লিয়ার করতে পেরেছি, ঠিক আছে। মহাসাগরের নিচে যে ভূত্বকটা থাকে সেটা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক, আর মহাদেশের মধ্যে যে ভূত্বকটা থাকে সেটা হচ্ছে মহাদেশীয় ভূত্বক। সেই জন্য মহাদেশ যেহেতু দেখো উঁচুতে অনেক, দেখো এই জন্য গভীরতা অনেক হবে, প্রায় 70 কিলোমিটার আমি পড়ালাম, প্রায় 70 কিমি। কিন্তু দেখো এখান থেকে দেখো সমুদ্র তো এখানে জলই তো আছে, তো জলের নিচে আছে, তো এখান থেকে অলরেডি 60 কিলোমিটার বাদই চলে যাচ্ছে এখান থেকে এতটুকু। তো এখানে প্রায় 5 থেকে 10 কিলোমিটার, ওই জন্য বললাম মহাসাগরের নিচে 5 থেকে 10 কিলোমিটার হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। তো এই হলো ভূত্বক। ভূত্বক সম্পর্কে আশা করছি ক্লিয়ার, তোমাদের বুঝাতে পেরেছি। এবার ভূত্বক হচ্ছে 2 রকমের, যেটা এখানে নোটের মধ্যে আমি নিয়ে আসিনি। ভূত্বক হচ্ছে 2 রকমের। কি স্যার, ভূত্বক হচ্ছে কত রকমের স্যার? ভূত্বক হচ্ছে 2 রকমের। কি কি স্যার? নাম্বার ওয়ান হচ্ছে সিয়াল। কি বললাম? SIAL, সিয়াল। আর নাম্বার 2 কি বললাম? নাম্বার 2 বলবো সীমা, SIMA, সীমা। এই হচ্ছে 2 রকমের ভূত্বক, ঠিক আছে। দেখো একটা হচ্ছে সিয়াল, এটা বাংলাতেও লিখা যায়, আমি ইংরেজিতে লিখলাম, যাই হোক। তো এটা হচ্ছে সিয়াল আর একটা হচ্ছে সীমা। তো সিয়াল মানে কি, দেখো সিয়াল SI আছে, দেখো হ্যাঁ, তারপরে হাইফেন দিলাম একটা, সিয়াল SIAL। আর এখানে সীমার এখানে একটা হাইফেন দিলাম, হ্যাঁ সীমা। তো দেখতে পাচ্ছ তোমরা, ভূত্বক হচ্ছে 2 রকমের, একটা হচ্ছে সিয়াল আর একটা হচ্ছে সীমা।
রাইট, একটা হচ্ছে সিয়াল আর একটা হচ্ছে কি সীমা। তো দেখো সিয়াল যেটা, সিয়ালের পুরো নাম কি দেখো, এসআই, এসআই এর পুরো নাম হচ্ছে সিলিকন, কি বললাম, সিলিকন, সিলিকন প্লাস দেখো এল, এল এর পুরো নাম হচ্ছে অ্যালুমিনিয়াম, কি বললাম, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম, রাইট। তাহলে দেখো এই সিয়াল কি দিয়ে গঠিত, তোমরা যদি উত্তর প্রশ্ন করি তাহলে তোমাদের উত্তর চলে আসবে কি, সিয়াল তৈরি হচ্ছে সিলিকন দিয়ে আর অ্যালুমিনিয়াম দিয়ে, এই দুটো দিয়ে তৈরি হচ্ছে কি সিয়াল, রাইট। আর সীমা দেখো, সীমা, এবার সীমার দিকে তাকাও, সীমা এসআই, এসআই এর সিলিকন হয়, আমি একটু আগেই বললাম সিলিকন, এসআই এর সিলিকন, রাইট। এম এ, এম এতে কি হয়, এম এতে হচ্ছে ম্যাগনেসিয়াম, কি বললাম, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম। তাহলে এসআই এর সিলিকন, এম এতে ম্যাগনেসিয়াম, বুঝা গেল। তাহলে সীমা কি কি দিয়ে তৈরি, স্যার সীমা হচ্ছে সিলিকন দিয়ে আর ম্যাগনেসিয়াম দিয়ে। দেখো ওয়ার্ডের মধ্যেই আমাদের উত্তর ভরা আছে, হ্যাঁ, এভাবে বুঝে বুঝে না পড়লে কিন্তু তোমরা মিস্টেক করবে অনেক। তো সিয়াল, সিয়াল হচ্ছে এসআই, এসআই এল সিয়াল, সিয়াল মানে সিলিকন, এ এল অ্যালুমিনিয়াম, সীমা এসআই এ সিলিকন, এম এ ম্যাগনেসিয়াম। তাহলে এই সিয়াল আর সীমা হচ্ছে ভূত্বকের দুটো অংশ। তো স্যার কোনটা সিয়াল, স্যার কোনটা সীমা, স্যার বুঝতে পারছি না স্যার, ভূত্বকটা আপনি দেখালেন, এখানে তো আপনি ভূত্বক দেখালেন স্যার, এই যে সমুদ্রের নিচে একটা ভূত্বক আছে আর সমুদ্রের উপরে একটা ভূত্বক আছে, ভূত্বক ভূপৃষ্ঠের মধ্যে ভূত্বক আছে, তা কোনটা স্যার সিয়াল আর কোনটা স্যার সীমা। তো দেখো সীমা হচ্ছে এইটা, সমুদ্রের তলাতে যেটা আছে সেটা হচ্ছে সীমা, সমুদ্রের তলাতে যেটা আছে সেটা হচ্ছে সীমা, অর্থাৎ সীমা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক, সীমা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। আর দেখো মহাদেশের মধ্যে যে ভূত্বকটা আছে সেটা হচ্ছে কি সিয়াল, এটা হচ্ছে কি সিয়াল, এটা হচ্ছে সিয়াল, রাইট। তাহলে স্যার এবার যদি আমি প্রশ্ন করি তোমাদের যে মহাদেশীয় ভূত্বক কি কি নিয়ে তৈরি, তাহলে দেখো উত্তর চলে এসেছে, মহাদেশীয় ভূত্বক মানে হচ্ছে এই ভূত্বকের কথা বলছে, সিয়ালের কথা বলছে। তো সিয়াল কি কি দিয়ে তৈরি স্যার, সিলিকন আর অ্যালুমিনিয়াম, উত্তর হয়ে গেল। মহাসাগরীয় ভূত্বক কি দিয়ে তৈরি স্যার, মহাসাগরীয় ভূত্বক মানে আমরা জানি সীমা, তো সীমা মানে কি, এসআই সিলিকন, এম এ ম্যাগনেসিয়াম, তাহলে মহাসাগরীয় ভূত্বক হচ্ছে সিলিকন এবং ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি, বুঝাতে পেরেছি জায়গাটা। আর একটা জিনিস এখানে মনে রাখবে, এই সীমা যেটা বলছি সিলিকন আর ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি, এবং এতে আর কি থাকে, ব্যাসল্ট শিলা থাকে, কোন শিলা থাকে, ও ব্যাসল্ট শিলা থাকে। তোমাদের শিলা চ্যাপ্টারটা পড়িয়েছি আমি, পড়ানো হয়েছে না হয়নি, হ্যাঁ সেখানে ব্যাসল্ট শিলা, ব্যাসল্ট শিলা কোন শিলার উদাহরণ বলো তো দেখি, আগ্নেয় শিলা, আগ্নেয় শিলা, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, আগ্নেয় শিলা। তো দেখো সমুদ্র তলে যে শিলাটা আছে সেটা হচ্ছে ব্যাসল্ট শিলা দিয়ে তৈরি এবং সীমা দিয়ে তৈরি। আর মহাসাগরীয় যে ভূত্বক সেটা কি দিয়ে তৈরি, সিয়াল, সিলিকন এবং ম্যাগনেসিয়াম। আর কি এই শিলাটা কি দিয়ে তৈরি, গ্রানাইট, কি গ্রানাইট, গ্রানাইট, গ্রানাইট কোন শিলার উদাহরণ বলো তো দেখি, আগ্নেয় শিলা, হ্যাঁ গ্রানাইটটা আগ্নেয় শিলা। অর্থাৎ মহাসাগরীয় ভূত্বক বলো আর মহাদেশীয় ভূত্বক বলো, সমস্ত ভূত্বক কিন্তু আগ্নেয় শিলা দ্বারা তৈরি। তো মহাদেশীয় যে ভূত্বক সেটা হচ্ছে গ্রানাইট শিলা দিয়ে তৈরি, আর মহাসাগরীয় ভূত্বক হচ্ছে ব্যাসল্ট শিলা দিয়ে তৈরি। মহাদেশীয় ভূত্বক হচ্ছে সিয়াল দিয়ে তৈরি, সিয়াল মানে সিলিকন ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। আর মহাসাগরীয় যে ভূত্বক সেটাকে সীমা বলা হয়, সেটা হচ্ছে কি, সেটাকে সীমা বলা হয়, সেটা হচ্ছে কি দিয়ে তৈরি, সিলিকন এবং ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি, রাইট। বুঝাতে পেরেছি ব্যাপারটা। এই গেল তোমাদের কি ভূত্বক, ভূত্বক সম্পর্কে আমরা পড়লাম, বোঝা গেছে, কারো কোনো জায়গায় প্রবলেম ভূত্বক সম্পর্কিত, চলো না, ওকে 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 চলো। তাহলে দ্বিতীয় যে ভাগটা পড়বো সেটা হচ্ছে ম্যান্টেল পড়বো, ম্যান্টেল, ম্যান্টেল মানে কি বললাম, ম্যান্টেলের বাংলা বললাম গুরুমণ্ডল, কি মণ্ডল, গুরুমণ্ডল, ঠিক আছে, গুরুমণ্ডল, রাইট। তো দেখো গুরুমণ্ডল, ঠিক আছে, এই ম্যান্টেলের বাংলা হচ্ছে গুরুমণ্ডল, গুরুমণ্ডল করবো। তাহলে এই যে উপরের অংশটা আমরা পড়ে নিয়েছি, উপরের অংশ কি পড়েছি, ভূত্বক পড়েছি, ভূত্বক দুই প্রকার, একটা মহাসাগরীয় ভূত্বক, একটা মহাদেশীয় ভূত্বক, বা একটা সিয়াল আর একটা সীমা পড়ে নিলাম।
নেক্সট ভাগটা দেখো ম্যান্টেল, তোমরা দেখতে পাচ্ছ ম্যান্টেল, ম্যান্টেলের বাংলা কি বললাম, গুরুমণ্ডল। ম্যান্টেলটা দেখো কত বড়, দেখো তোমরা ছবিতেই দেখতে পাচ্ছ, দেখো কত বড়, এইখান থেকে শুরু হয়েছে, এইখান থেকে শুরু হয়ে দেখো এত দূর পর্যন্ত এসছে। এটা পুরোটা হচ্ছে কি ম্যান্টেল বা গুরুমণ্ডল। তো এখানে একটা সরাসরি প্রশ্ন হয়ে যায় যে পৃথিবীর যে তিনটা আমাদের স্তর আছে অভ্যন্তরীণ, সেই তিনটা স্তরের মধ্যে, তিনটা লেয়ারের মধ্যে কোন স্তরটা সব থেকে বড়? তো উত্তর সরাসরি আমাদের চলে আসে ম্যান্টেল। দেখো তোমরা দেখতে পাচ্ছ সব থেকে বড় স্তরের নাম হচ্ছে কি ম্যান্টেল বা গুরুমণ্ডল, রাইট? তাহলে তোমরা ম্যান্টেলটা চিনতে পেরেছো? তাহলে ভূপৃষ্ঠের নিচে আছে বা ভূত্বকের নিচে আছে ম্যান্টেল। ক্লিয়ার? ছবিতে বুঝতে পেরেছো তোমার ম্যান্টেল কোনটা? চলো এবার পড়ি আমরা। হ্যাঁ, তাহলে ম্যান্টেল হচ্ছে মধ্যবর্তী স্তর, এগুলো বেকার আমার বলা হচ্ছে, শুধু শুধুই বলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মধ্যবর্তী স্তর, এই দেখো উপরে ভূত্বক আছে, উপরে এটা ভূত্বক আছে, আর নিচে কি আছে, কেন্দ্রমণ্ডল আছে, এটা কেন্দ্রমণ্ডল আছে, তার মিডিল খানে আছে, মধ্যভাগে আছে, তাই না? আর ভূত্বক সব থেকে উপরে ছিল, এগুলো তো, আর কেন্দ্রমণ্ডল সব থেকে নিচে আছে, এগুলো তো কমন ব্যাপার একটা। চলো আমরা কমন ব্যাপারে বেশি ফোকাস করবো না। দেখো দিয়ে দিয়েছে সব থেকে বড় লেয়ার, আমি একটু আগেই বললাম সব থেকে বড় লেয়ার হচ্ছে কি গুরুমণ্ডল, রাইট? গুরুমণ্ডল, সব থেকে বড় লেয়ারের নাম হচ্ছে গুরুমণ্ডল। এর পুরুত্ব কত দেখো, পুরুত্ব বা মোটা কত দেখো, প্রায় 2900 কিলোমিটার। ভাবা যায়, 2900 কিলোমিটার। ভাবতে পেরেছো? আমরা ভূত্বকটা কত বললাম, ভূত্বকটা বললাম 5 থেকে 70 কিলোমিটার মাত্র, কিন্তু দেখো গুরুমণ্ডলটা কত দেখো, 2900 কিলোমিটার, প্রায় 3000। এত পুরুত্ব, মানে এত বড়, ওই জন্য তো বলছে সব থেকে বড় এটা, গুরুমণ্ডলটা আছে সব থেকে বড়। তোমরা ছবিতেও দেখতে পাচ্ছ গুরুমণ্ডলটা আছে সব থেকে বড়। ওকে, গুরুমণ্ডলটা হচ্ছে সব থেকে বড় একটা লেয়ার, ঠিক আছে? গুরুমণ্ডলটা আছে সব থেকে বড় একটা লেয়ার। চলো নেক্সট, পুরুত্ব দেখলাম, সব থেকে বড় দেখলাম, তারপরে দেখো কি আছে, তারপরে আছে দেখো এতে গলিত শিলা বা ম্যাগমা থাকে। কি থাকে এখানে? ম্যাগমা থাকে। ম্যাগমা জিনিস কি, কেউ একজন বলো তো দেখি, ম্যাগমা কাকে বলে? গলিত পদার্থ যে থাকে। হ্যাঁ, যখন এই পৃথিবী, ধরো পৃথিবীর এই জায়গাটা কাটলাম, এই পৃথিবীর এই জায়গা পর্যন্ত যে পদার্থটা গলিত অবস্থায় থাকবে তখন তাকে বলবো আমরা ম্যাগমা, ঠিক আছে? পৃথিবীর মধ্যে যখন থাকবে তখন তাকে বলবো ম্যাগমা। যখন এই গলিত পদার্থটা এভাবে ফোয়ার আকারে বেরিয়ে যাবে, এইভাবে আগ্নেয়গিরির মতো বেরিয়ে যাবে, আগ্নেয়গিরি আকারে বেরিয়ে যাবে, বাড়ি এসে জমে যাবে, তখন তাকে বলবো আমরা কি লাভা। লাভার ম্যাগমা কিন্তু শিলা পড়াতে গিয়ে আমি বলে দিয়েছিলাম। তো দেখো এই যে জায়গাটা আমি বললাম যে গুরুমণ্ডল, গুরুমণ্ডল হচ্ছে, এই গুরুমণ্ডল হচ্ছে কি থাকে, একটা স্ফিয়ার থাকে যেটার নাম হচ্ছে অ্যাস্থনোস্ফিয়ার বা অ্যাস্থনোস্ফিয়ার, অ্যাস্থনোস্ফিয়ার বা অ্যাস্থনোস্ফিয়ার মণ্ডল বা অ্যাস্থনোমণ্ডল বলা হয়। এই জায়গাটায় গলিত পদার্থ থাকে কিছু, এই জায়গাটায়, তো সেটা হচ্ছে অ্যাস্থনোস্ফিয়ার বলে। আমি নেক্সট পড়াবো, অবশ্যই আছে সেটা। হ্যাঁ, সেটা আমি প্রেসার দিচ্ছি না এখন। তো মনে রাখবে এখানে গলিত শিলা, হ্যাঁ শিলাগুলো গলিত অবস্থায় থাকে, যাকে বলা হয় ম্যাগমা, গলিত যদি থাকে। আর বাইরে বেরিয়ে আসলে, ম্যাগমাটা যখন বাইরে বেরিয়ে আসে তখন তাকে আমরা বলবো লাভা। এই গেল তোমাদের কি, এই গেল তোমাদের গুরুমণ্ডল। গুরুমণ্ডল সম্পর্কে আর সেরকম কিছু তথ্য নেই। হ্যাঁ, তোমরা এতটুকুই আছে জাস্ট। আর গুরুমণ্ডলকে দেখো, গুরুমণ্ডলকে মোটামুটি আমরা দুটো ভাগে ভাগ করে থাকি। হ্যাঁ, গুরুমণ্ডলকেও দেখো দুটো, আমি যেমন মানে ভূত্বককে যেমন ভাগ করলাম, ঠিক সেরকম গুরুমণ্ডলকে আমরা ভাগ করি দুই ভাগে। এই গুরুমণ্ডল হচ্ছে দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার গুরুমণ্ডল। তো গুরুমণ্ডল দুই প্রকার কি কি স্যার? একটা হচ্ছে দেখো ক্রোফের সীমা, আর একটা হচ্ছে নিফের সীমা। এই যে গুরুমণ্ডল পুরোটা দেখতে পাচ্ছ, একে দুই ভাগে ভাগ করেছে। এই দিক দিয়ে যদি আমি এভাবে কেটে দেই, এভাবে যদি কেটে দেই, তো গুরুমণ্ডলকে দুই ভাগে ভাগ করে দিলাম। যে প্রথম ভাগটা, উপরের ভাগটা, সেই ভাগটার নাম হচ্ছে কি, সেই ভাগটার নাম হচ্ছে কি স্যার? সেই ভাগটার নাম হচ্ছে ক্রোফেসীমা। সেই ভাগটার নাম কি স্যার? সেই ভাগটার নাম কি? ক্রোফেসীমা। একটু ওয়েট করো। হ্যাঁ, চলো, সেই ভাগটার নাম কি স্যার? প্রথম ভাগটার নাম হচ্ছে ক্রোফেসীমা। তাহলে গুরুমণ্ডল কত প্রকার? গুরুমণ্ডল হচ্ছে দুই প্রকার। এই জায়গাটা লিখে, হ্যাঁ ফাঁকা একটু জায়গা আছে এখানে। গুরুমণ্ডল কত প্রকার? গুরুমণ্ডল হচ্ছে দুই প্রকার। দাঁড়াও জায়গাটা লিখা একটু, দাঁড়াও এখানে লিখে দেই।
গুরুমণ্ডল কত প্রকার স্যার? গুরুমণ্ডল হচ্ছে 2 প্রকার, রাইট? একটা হচ্ছে কি কি বললাম, একটা হচ্ছে ক্রোফেসিমা, ক্রোফেসিমা, ক্রোফেসিমা। আর আরেকটার নাম কি হচ্ছে, আরেকটা হচ্ছে নিফেসিমা। কি বললাম? নিফেসিমা, নিফেসিমা, নিফেসিমা। তাহলে গুরুমণ্ডলও 2 প্রকার, যেমন ভূত্বক আমরা 2 প্রকার পেলাম, একটা পেলাম সীমা আর একটা পেলাম সিয়াল, সেরকম গুরুমণ্ডলও 2 প্রকার, একটা হচ্ছে ক্রোফেসিমা আর একটা হচ্ছে নিফেসিমা। তো ক্রোফেসিমা নিফেসিমা দেখো ওয়ার্ডেই পেয়ে যাচ্ছ, ক্রোফেসিমা, হ্যাঁ ওয়ার্ডেই পেয়ে যাচ্ছ, দেখো ক্রোফেসিমা, তাই না? ক্রোফেসিমা, ক্রোফেসিমার মধ্যে দেখো ক্রো পেয়ে যাচ্ছ, ক্রো, ক্রোর বাংলা হচ্ছে ক্রোমিয়াম। জায়গাটা একটু শর্ট হয়ে গেছে, হ্যাঁ লিখে যায় কোথায়, দাঁড়াও এই জায়গাটা মিটিয়ে দেয়, আমি প্রথমে এটাকে ইরেজ করে দেই তাহলে সুবিধা হবে। এই জায়গাটা লিখবো, ওকে? তাহলে ক্রোফেসিমা আমি বললাম, দেখো ক্রোফেসিমা, ক্রোফেসিমাকে এবার আমি ধরো ইংরেজিতে লিখছি, ধরো হ্যাঁ সেটা তো বাংলাতে লিখিয়ে দেখিয়েছে, সি আর ও যদি হাইফেন দিয়ে একটা এফ ই, ক্রোফে, তারপর দেখো সীমা, এস আই এম এ, দেখতে পাচ্ছ এটা ক্রোফেসিমা, এটা মানেই তো ক্রোফেসিমা ইংরেজিতে, কেটে কেটে দেখে রাখলাম তাই ক্রোফেসিমা। দেখো ক্রোফেসিমা, দেখো এর মাধ্যমে চলে আসবে কি কি আছে ক্রোফেসিমাতে, অর্থাৎ আমাদের যে গুরুমণ্ডল 2 প্রকার, গুরুমণ্ডল যে 2 প্রকার, উপরটার নাম হচ্ছে ক্রোফেসিমা আর নিচের নাম হচ্ছে নিফেসিমা। তো ক্রোফেসিমা কোন কোন পদার্থ দিয়ে তৈরি সেটাকে দেখো বেরিয়ে গেছে এখানে, হ্যাঁ তোমরা নিজে নিজে ভাববে। দেখো ক্রো, 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 ক্রো মানে কি? ক্রো মানে মনে রাখবে ক্রোমিয়াম, এগুলো সব কিন্তু সংকেত, হ্যাঁ কি ক্রোমিয়াম, ক্রোমিয়াম, রাইট? ক্রো মানে হচ্ছে ক্রোমিয়াম, দাঁড়াও কালারটা একটু চেঞ্জ করে, ক্রোমিয়াম। তারপরে দেখো এফ ই আছে, এফ ই মানে কি ফেরিক বা ফেরাস, যার বাংলা হচ্ছে লোহা, তাই না? লোহা। তার এস আই তো পড়িয়ে দিয়েছি, এস আই হচ্ছে সিলিকন, সিলিকন। আর এম এ, এম এ পড়িয়ে দিয়েছি দেখো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম, তাই না? ম্যাগনেসিয়াম। তো দেখো ক্রোফেসিমা কি দিয়ে তৈরি? ক্রোফেসিমা হচ্ছে ক্রোমিয়াম দিয়ে তৈরি স্যার, লোহা থাকে, সিলিকন থাকে আর ম্যাগনেসিয়াম থাকে। দেখো নামেই বোঝা ক্রোফেসিমা, ক্রোফেসিমার কোন কোন পদার্থ থাকে তুমি ভেঙে নিলা, ক্রো, ক্রোমিয়াম, ফেরিক, সিলিকন, ম্যাগনেসিয়াম, হয়ে গেল ক্রোফেসিমা। তাহলে উপরের স্তরে কি কি থাকে স্যার? ক্রোফেসিমাতে ক্রোমিয়াম, ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম, হয়ে গেল ক্রোফেসিমা। নেক্সট ভাগ দেখো কি বললাম, নিফেসিমা, তাই না? নিফেসিমা, তা নিফেসিমাকে এরকম কেটে কেটে লিখি একবার, নিফেসিমা, এন আই এফ ই, নিফে, তারপরে কি হবে সীমা, এস আই এম এ, নিফেসিমা। এটাকে যদি সমান করে লিখে তাহলে কি হবে? নিফেসিমা, এন আই এফ ই এস আই এম এ, নিফেসিমা। তা নিফেসিমা বুঝে গেছো কি কি আছে, দেখো নিফেসিমা, এন আই, এন আই, এন আই মানে কি? এন আই মানে হচ্ছে, এন আই মানে হচ্ছে কি নিকেল, এন আই মানে কি নিকেল, এটার মানে হচ্ছে নিকেল, এন আই, এন আই এর এন আই হচ্ছে নিকেলের সংকেত, নিকেল। এফি জানি আমরা লোহা, এফি হচ্ছে লোহা। এসআই আগেই পড়ে নিয়েছি সিলিকন, তাই না? সিলিকন। এম এতে হচ্ছে ম্যাগনেসিয়াম। তাহলে একটা পদার্থ চেঞ্জ হচ্ছে দেখো ম্যাগনেসিয়াম। তাহলে কি চেঞ্জ হচ্ছে স্যার? চেঞ্জ হচ্ছে এখানে স্যার আমি দেখতে পাচ্ছি স্যার, সব থেকে মনে রাখার সহজ উপায় দেখো লোহা সবটা দিয়ে আছে, ক্রোফেসিমাতেও আছে, নিফেসিমাতেও আছে। সিলিকন স্যার সবটা দিয়ে আছে, ক্রোফেসিমাতেও আছে, নিফেসিমাতেও আছে। ম্যাগনেসিয়ামও স্যার সব কটা দিয়ে আছে, ম্যাগনেসিয়ামতে, ক্রোফেসিমাতেও আছে, নিফেসিয়াম। তাহলে কি স্যার চেঞ্জ হলো? এখানে শুধু ক্রোমিয়াম আলাদা আছে, দেখো ক্রোমিয়ামটা আলাদা আছে এখানে, ক্রোমিয়াম, আর এখানে শুধু নিকেল আছে, এইটাই চেঞ্জেস আছে। বাদ বাকি সব দেখো পদার্থ কিন্তু একই। এখানে দেখো লোহা আছে, এটাতেও লোহা আছে, এটাতেও সিলিকন আছে, এটাতেও সিলিকন আছে, এটাতেও ম্যাগনেসিয়াম আছে, এটাতেও ম্যাগনেসিয়াম আছে, তাই না? তো ফেসিমা তো একই, এই ফেসিমা দেখো ফেসিমা, ফেসিমা, শুধু ক্রো এখানে নি, তা ক্রোতে ক্রোমিয়াম থাকবে আর নিতে নিকেল থাকবে, হয়ে গেল। তাহলে আমাদের গুরুমণ্ডল হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ক্রোফেসিমা আর একটা হচ্ছে নিফেসিমা। তাহলে এই ভাগটার নাম কি বললাম? এই ভাগটার নাম বললাম আমি, এই ভাগটার নাম বললাম আমি কি ক্রোফেসিমা। একটা প্রবলেম করছে,
এই ভাগটার নাম বললাম আমি কি, ক্রোফেসিমা। ক্রোফেসিমা হয়ে গেল, নাম দেখেই তোমরা বলে দিতে পারো কি পদার্থ আছে। আর এই ভাগটার নাম কি বললাম, এই ভাগটা হচ্ছে কি, নিফেসিমা। কি বললাম, নিফেসিমা, NIFESIMA, নিফেসিমা। তাহলে আমরা গুরুমণ্ডল কত ভাগে পেলাম, দুই ভাগে, একটা ক্রোফেসিমা পেলাম আর একটা নিফেসিমা পেলাম। ক্রোফেসিমাতে কি আছে, ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম। স্যার নিফেসিমাতে কি আছে, নিকেল, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম। ওকে, খেল খতম। তাহলে আমরা গুরুমণ্ডলটাও পড়ে নিলাম, প্রথমে ভূত্বক পড়লাম, তারপরে গুরুমণ্ডল পড়লাম, রাইট। তারপরে দেখো আমাদের নেক্সট লাস্ট ভাগ পড়বো, সেটা হচ্ছে কোর। কোর, কোরের বাংলা কি, কোরের বাংলা হচ্ছে কি, কেন্দ্রমণ্ডল। কি স্যার, কেন্দ্রমণ্ডল, নাম সকলেই শুনেছো, কেন্দ্রমণ্ডল। দেখো এখানে একটা ছবি এনেছি, ডেঞ্জারাস ছবি। দেখো এই যে পৃথিবী আমাদের, কিন্তু এটা পৃথিবীর মিডলে দেখো সূর্যকে ঢুকিয়ে বসে আছি আমরা। মানেটা কি বুঝাতে চাইছে এখানে, দেখো যে পৃথিবীর কেন্দ্র সূর্যের মতোই গরম থাকে। অর্থাৎ সূর্যের টেম্পারেচার, যেমন আমি বলেছিলাম, সূর্য যখন আমি সোলার সিস্টেম পড়াই তোমাদের, সেখানে আমি বলেছিলাম যে সূর্যের টেম্পারেচার কত গো, সূর্যের যে অভ্যন্তরীণ টেম্পারেচার, ভিতরের টেম্পারেচার প্রায় 6000 ডিগ্রি। তো সেখানকার যেমন 6000 ডিগ্রি, আমাদের পৃথিবীর কেন্দ্রেরও ঠিক টেম্পারেচার হচ্ছে 6000 ডিগ্রি। অর্থাৎ সূর্যের মতোই পৃথিবীর কেন্দ্র সম পরিমাণ গরম কিন্তু আছে। অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরীণ কেন্দ্র তাপমাত্রা প্রায় 5700 ডিগ্রি সেলসিয়াস, যা সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার কাছাকাছি। সূর্যের 6000, তাই না, এটারও 6000 প্রায় মনে রাখবে। সূর্যের যে টেম্পারেচার আর পৃথিবীর কেন্দ্রে যে টেম্পারেচার, সেটা কিন্তু প্রায় একই। হ্যাঁ স্যার, এরকম অবস্থা কেন স্যার, এরকম কেন স্যার, কিছু স্যার ব্রেনে ঢুকছে না। দেখো আমি যখন তোমাদের সোলার সিস্টেম প্রথম চ্যাপ্টার পড়াই, জিওগ্রাফি, যারা ক্লাস করেছিলে তারা জানো যে আমি বলেছিলাম যে পৃথিবীর কিভাবে সৃষ্টি হয়েছে, পৃথিবীর কিভাবে উদ্ভব হয়েছে। তা আজ থেকে 450 কোটি বছর আগে প্রায় আমাদের পৃথিবীর সৃষ্টি হয়েছে। তো পৃথিবীর সৃষ্টি কিভাবে হয়েছে, পৃথিবী সহ অন্যান্য গ্রহ যেগুলো আছে সেগুলো কিন্তু সূর্যেরই একটা খণ্ড। সেই সূর্যের খণ্ড, সেগুলো জ্বলন্ত ছিল, একদম পুরো আগুন ছিল, আগুনের গোলা ছিল। সেগুলো ঠান্ডা হতে হতে আজকে আমাদের ভূত্বকটা প্রায় ঠান্ডা হয়ে গেছে, সেই জন্য আমাদের ভূত্বকের প্রাণের সঞ্চার হয়েছে। কিন্তু কেন্দ্রের কিন্তু তাপমাত্রা কিন্তু এখনো কমেনি, কেন্দ্রের তাপমাত্রা বা হিট সেটা কিন্তু বর্তমানে কিন্তু রয়েছে। আর এই কেন্দ্রের তাপমাত্রাকে কাজে লাগিয়ে বর্তমানে ভূতাপ শক্তি কিন্তু উৎপন্ন হয়েছে, এবং এই তাপ শক্তিকে কাজে লাগাচ্ছি কিন্তু আমরা। আমি কিন্তু তোমাদের সেখানে পারমাণবিক শক্তি, ভূতাপ শক্তি কিন্তু সেখানে জায়গায় কিন্তু বলেছিলাম, হ্যাঁ, যে পৃথিবীর কেন্দ্রে 6000 ডিগ্রি টেম্পারেচারকে কাজে লাগাচ্ছে বর্তমানে আমাদের এই বিশ্বের বিভিন্ন সায়েন্টিস্টরা। তো দেখো আর কমন জিনিস কি পড়াবো, সবচেয়ে ভিতরের স্তর, এটা বলার কি আছে, ভূত্বক হচ্ছে বাইরের স্তর, গুরুমণ্ডল হচ্ছে মিডিলের স্তর, মধ্য স্তর, আর কেন্দ্রমণ্ডল হচ্ছে সবচেয়ে ভেতরের স্তর, তাই না, কেন্দ্রমণ্ডল হচ্ছে সবচেয়ে ভেতরের স্তর, কমন ব্যাপার, তাই না। তারপর দেখো কেন্দ্রমণ্ডলকে আমরা দুই ভাগে ভাগ করছি, রাইট। কেন্দ্রমণ্ডল কত ভাগে ভাগ করছি স্যার, কেন্দ্রমণ্ডলকেও আমরা দুই ভাগে ভাগ করছি। কি কি স্যার ভাগগুলো, কি কি স্যার ভাগগুলো হচ্ছে, দাঁড়াও প্রথমে দেখো কেন্দ্রমণ্ডলকে আমরা দুই ভাগে ভাগ করছি, এখানে লিখবো, আচ্ছা লিখে দেই। কেন্দ্রমণ্ডলকে আমরা, রাইট, দাঁড়াও একটু ওয়েট। দেখো কি বললাম, কেন্দ্রমণ্ডল, তাই না, কেন্দ্রমণ্ডল কত প্রকার স্যার, কেন্দ্রমণ্ডল হচ্ছে দুই প্রকার। প্রথমে আমি পড়াতে গিয়েই বলেছি, একটা হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল, প্রথমে আমি তোমাদের ছবিতেই বলে দিয়েছিলাম, তাই না, বহিঃকেন্দ্রমণ্ডল, একটা হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল, রাইট। আর নেক্সট একটা ভাগ বলেছিলাম অন্তঃকেন্দ্রমণ্ডল। কি বলেছিলাম, অন্তঃকেন্দ্রমণ্ডল, রাইট। তাহলে দেখো কেন্দ্রমণ্ডল দুই প্রকার, একটা হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল, একটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল, ঠিক আছে। তো স্যার বহিঃকেন্দ্রমণ্ডল, অন্তঃকেন্দ্রমণ্ডল স্যার কোন জায়গাটা স্যার, দেখো আমি একটা ছবি আঁকছি এখানে, ছবি আঁকাতে খুব এক্সপার্ট ধরো আমি, হ্যাঁ, আমার তুল্য ছবি কেউ আঁকতে পারে না, খুব ফেমাস ছবি আঁকি, তোমরা ক্লাস যারা করছো কন্টিনিউ তারা জানো। এটা হচ্ছে ভূত্বক, আমাদের উপরকার লেয়ারটা, এটা হচ্ছে ভূত্বক। তারপরে মিডিলকার আমি কি বললাম, মিডিলকার এই জায়গাটা বললাম গুরুমণ্ডল, তাই না, বা ম্যান্টেল, ইংরেজিতে বললাম ম্যান্টেল। আর এই জায়গাটা আমি বলছি কোর বা কেন্দ্রমণ্ডল, এই জায়গাটা,
এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে পুরোটা হচ্ছে কি? এই জায়গাটার নাম হচ্ছে কেন্দ্রমণ্ডল, তাই না? তো এই কেন্দ্রমণ্ডল হচ্ছে দুই প্রকার, আমি বললাম কত প্রকার স্যার? স্যার বললো দুই প্রকার। কি কি? দেখো, কেন্দ্রমণ্ডলকে দুই ভাগে ভাগ করেছে, এইভাবে ভাগ করেছে, এইভাবে মিডিল বরাবর। এই উপরে যে ভাগ, এই ভাগটার নাম হচ্ছে কি? এই ভাগটার নাম হচ্ছে তোমার বহিঃকেন্দ্রমণ্ডল। কি নাম? বহিঃকেন্দ্রমণ্ডল। আর নিচেকার যে ভাগ, এই ভাগটা, এই পোর্শনটা, এটা হচ্ছে কি নাম? এটার নাম স্যার হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল। কি নাম স্যার? অন্তঃকেন্দ্রমণ্ডল। রাইট? তাহলে কোনটা বহি কোনটা অন্ত বুঝাতে পারলাম আমি। ম্যান্টেলকেও দুই ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে ক্রোফেসিমা, একটা নিচ, এইভাবে কেটে দিয়েছিলাম আমি, এইভাবে কেটে দিয়েছিলাম। একটা হচ্ছে ক্রোফেসিমা, উপর কাটা ক্রোফেসিমা বলেছিলাম, আর নিচেটা নিফেসিমা, নিফে মানে নিচ, তাই না? আর ভূত্বককেও দুই ভাগ করেছিলাম, একটা হচ্ছে এভাবে ভাগ করেছিলাম, একটা সমুদ্র বরাবর এইভাবে, একটা হচ্ছে উপর কাটা হচ্ছে সিয়াল ভাগ করেছিলাম, এটা হচ্ছে সিয়াল, আর নিচেটা বলেছিলাম সীমা, তাই না? তো প্রত্যেকটারে দুটো করে ভাগ আমরা কিন্তু পড়েছি, ঠিক আছে? তাহলে কেন্দ্রমণ্ডলের হচ্ছে দুই প্রকার। দেখো, একটা বাহ্যিক কোর বা বাহ্যিক কেন্দ্রমণ্ডল, বাইরের কেন্দ্রমণ্ডল, একটা অভ্যন্তরীণ কোর বা অন্তঃকেন্দ্রমণ্ডল, ঠিক আছে? বোঝাতে পারলাম? এবার এই কেন্দ্রমণ্ডলে স্যার কি পদার্থ থাকে? আমরা তো ভূত্বকেও দেখেছি কি পদার্থ থাকে। ভূত্বকে থাকে সিয়াল আর সীমা থাকে, অর্থাৎ সিলিকন, অ্যালুমিনিয়াম আর ম্যাগনেসিয়াম। স্যার গুরুমণ্ডলে কি থাকে? গুরুমণ্ডলেও জেনেছি আমরা ক্রোফেসিমা, নিফেসিমা, ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম আর নিকেল। স্যার কেন্দ্রমণ্ডলে কি থাকে? স্যার কেন্দ্রমণ্ডলে মাত্র দুটো পদার্থ থাকে। কি কি থাকে স্যার? একটা হচ্ছে লোহা, যেটাকে ফেরিক বলছে বা ফেরাস, আর একটা হচ্ছে নিকেল, Ni, নিকেল। এই দুটো পদার্থ থাকে, ঠিক আছে? এই দুটো কিন্তু পদার্থ থাকে কেন্দ্রমণ্ডলে। বুঝতে পারলাম? তাহলে কেন্দ্রমণ্ডলে এই দুটো কিন্তু পদার্থ থাকে, তোমরা অবশ্যই মনে রাখবে কিন্তু। রাইট? তো এই গেল আমাদের কেন্দ্রমণ্ডল। এবং কেন্দ্রমণ্ডলের টেম্পারেচার এখানে লেখা নাই, ওই ছবির মধ্যে দেওয়া আছে। কত? 5700 ডিগ্রি সেলসিয়াস। রাইট? সেলসিয়াস। রাইট? আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পারছো। স্যার এবার স্যার এখানে আরেকটা জিনিস বুঝালে স্যার খুব ভালো হয় স্যার। আপনি যখন পড়ালেন স্যার বহিঃকেন্দ্র, স্যার তাহলে আমাদের চুম্বক কোথা থেকে তৈরি হয়? চুম্বক, ম্যাগনেটিক পাওয়ার, ম্যাগনেটিক ফিল্ড কোথা থেকে তৈরি হয় স্যার? এই ম্যাগনেটিক পাওয়ার কিন্তু এই যে বহিঃকেন্দ্রমণ্ডল দেখছো এই জায়গা থেকে তৈরি হয় স্যার। কিভাবে তৈরি হয় স্যার? দেখো, আমি বললাম যে এই পুরো কেন্দ্রমণ্ডলটা হচ্ছে দুই ভাগ করেছে, একটা অন্তঃকেন্দ্রমণ্ডল, একটা বহিঃকেন্দ্রমণ্ডল। তো এই অন্তঃকেন্দ্রমণ্ডল যেখানে আছে, এখানে সব থেকে ভারী পদার্থগুলো এখানে জমে যায়, সব থেকে ভারী পদার্থগুলো জমে যায়, ফলে এখানে কঠিন অবস্থায় থাকে। এখানে কি অবস্থা থাকে স্যার? কঠিন অবস্থায় থাকে। পদার্থগুলো কি অবস্থা থাকে স্যার? কঠিন অবস্থা থাকে। কিন্তু এর উপরে এই জায়গাটায় বহিঃকেন্দ্রমণ্ডলে কিন্তু পদার্থ কিন্তু তরল অবস্থায় থাকে এবং সান্দ্র অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে স্যার? সান্দ্র অবস্থায় থাকে। সান্দ্র মানে কি স্যার? সান্দ্র মানে হচ্ছে অর্ধতরল। সান্দ্র মানে কি? অর্ধতরল। স্যার অর্ধতরল মানে কি স্যার? বুঝতে পারলাম না। অর্ধতরল মানে হচ্ছে যে, যেমন খেজুরের গুড় তৈরি করতে খেজুরের রস মারার পর যেটা হয় সেটাকে অর্ধতরল বলা হয়। রাস্তায় পিচ ছড়ানোর জন্য, রাস্তা ঠিক করার জন্য যেটা করা হয় সেটাকে অর্ধতরল বলা হয়। তো সেটাকে সান্দ্র অবস্থায় বলা হয়। তো বহিঃকেন্দ্রমণ্ডলে কিন্তু আমাদের যে লোহা বলো আর নিকেল বলো এবং সমস্ত পদার্থগুলো এখানে গলিত অবস্থায় থাকে। ফলে এই গলিত অবস্থায় থাকার জন্য এই পদার্থগুলো কিন্তু অনবরত ঘুরতে থাকে এইখানে, এবং এই ঘোরার ফলে একটা চৌম্বক ক্ষেত্র কিন্তু এই জায়গায় তৈরি হয়েছে। অর্থাৎ বহিঃকেন্দ্রমণ্ডলে কিন্তু চৌম্বক ক্ষেত্র, আমাদের যে মাধ্যাকর্ষণ শক্তি আমরা বলি পৃথিবী তার কেন্দ্রের দিকে টানে, তার কারণ হচ্ছে এই বহিঃকেন্দ্রমণ্ডল। এই বহিঃকেন্দ্রমণ্ডল হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক পাওয়ার কিন্তু এই জায়গায় কিন্তু ক্রিয়েট হয়েছে। রাইট? এই গেল আমাদের কি কেন্দ্রমণ্ডল অল অ্যাবাউট। বুঝাতে পারলাম? তাহলে দেখো, প্রথম ভাগ পড়েছি আমরা কি? ভূত্বক। ভূত্বককে কয় ভাগ করেছি? দুই ভাগ, একটা সিয়াল আর একটা সীমা, সেই সম্পর্কে পড়ছি। দ্বিতীয় ভাগ কি পড়লাম স্যার? দ্বিতীয় ভাগ পড়েছি স্যার গুরুমণ্ডল। গুরুমণ্ডল স্যার কত প্রকার? গুরুমণ্ডল হচ্ছে দুই প্রকার। কি কি স্যার? ক্রোফেসিমা ও নিফেসিমা, সেটাও সম্পর্কে আমরা পড়েছি। তৃতীয় ভাগ পড়লাম যেটা লেয়ার, সেটা হচ্ছে কি স্যার? তৃতীয় ভাগ যেটা পড়েছি সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল স্যার কত প্রকার? কেন্দ্রমণ্ডল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল আর একটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল। রাইট? বহিঃকেন্দ্রমণ্ডলে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র কিন্তু তৈরি হয়েছে। এতদূর পর্যন্ত আমরা কিন্তু পড়লাম। এই যে এতদূর পর্যন্ত পড়লাম, কারো কোনো জায়গায় যদি প্রবলেম হয়ে থাকে আমাকে এখন বলতে পারো, হ্যাঁ, আমি সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার করে দেবো।
বলো এতদূর পর্যন্ত আমি যে পড়ালাম, কারো কোনো জায়গায় প্রবলেম বুঝতে আমাকে বলো। এর আগে তো যেটা বললেন যে ওই গলিত অবস্থায় থাকতে, ওই কঠিন অবস্থাকে, ওই জায়গাটা একটু বলেন তো। গুরুমণ্ডল কথা বলছো না এই জায়গায়? হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা, এই জায়গাটা। হ্যাঁ, ওকে ওকে ওকে। দেখো তাহলে আমি কি বললাম, তাহলে আমি বললাম দেখো যেটা বলতে চাইলাম যে এই পুরোটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, এখান থেকে শুরু করে এই জায়গাটা পুরোটা হচ্ছে কি স্যার কেন্দ্রমণ্ডল। এই জায়গাটা কি স্যার, এই জায়গাটার নাম হচ্ছে কেন্দ্রমণ্ডল। দাঁড়াও কালিটা একটু চেঞ্জ করে নেই। হ্যাঁ ওকে, তাহলে এই জায়গাটার নাম কি স্যার, এই জায়গাটার নাম হচ্ছে কেন্দ্রমণ্ডল। এই কেন্দ্রমণ্ডল হচ্ছে স্যার দুই প্রকার। কত প্রকার স্যার, এই যে এই জায়গাটা আঁকলাম আমি, এই যে নীল কালারে, এটা পুরোটার নাম হচ্ছে কেন্দ্রমণ্ডল। এই কেন্দ্রমণ্ডলে কি কি থাকে স্যার, লোহা থাকে আর নিকেল থাকে, আমি বললাম স্যার লোহা থাকে আর কি থাকে, এই যে লোহা থাকে, লোহা থাকে আর কি থাকে স্যার, নিকেল থাকে, এই দুটো জিনিস পড়লাম। তো এই কেন্দ্রমণ্ডলকে দুই ভাগে ভাগ করেছি, এই বরাবর দেখো আমি বর্ডার টেনেছি, এই দুই ভাগে ভাগ করেছি। উপরে একটা দেখা থেকে যাচ্ছে কেন্দ্রমণ্ডল, আর নিচে একটা থেকে যাচ্ছে। তো উপর কাজে যেটা থাকছে সেটা বাইরে থাকছে, মানে বহি কেন্দ্রমণ্ডল। আর নিচে থাকছে দেখো একটা নিচে থাকছে অন্ত থাকছে, ভিতরে থাকছে, সেই জন্য অন্ত কেন্দ্রমণ্ডল। তাহলে কেন্দ্রমণ্ডল হচ্ছে দুই প্রকার। এবার যেটা আমি বোঝাতে চাইলাম, যেটা তুমি বুঝতে পারোনি, যেটা বলতে চাইলে বা আমি যেটা বুঝেছি তোমাকে, যে এই জায়গাতে যে পদার্থগুলো আছে লোহা বা নিকেল, তো দুই জায়গাতে তো লোহা নিকেল আছে। তো এই যে অন্তঃকেন্দ্রমণ্ডলে যে পদার্থগুলো আছে সেটা দেখো উপর থেকে কত চাপ পড়ছে, দেখো উপরে ভূত্বক আছে, তারপরে কি আছে গুরুমণ্ডল আছে, তারপরে বহিকেন্দ্রমণ্ডল আছে। এই তিনটে লেয়ার দেখো চাপ এর উপরে পড়ছে, কিন্তু ভূত্বকের, গুরুমণ্ডল এবং বহিকেন্দ্রমণ্ডল তিনটে লেয়ারের চাপ কিন্তু এই জায়গাতে পড়ছে। ফলে এই জায়গাকার যে পদার্থগুলো থাকছে সেগুলো কিন্তু একদম কঠিন শক্ত হয়ে, চাপে শক্ত হয়ে যাচ্ছে সেই জায়গাটা। ফলে এই জায়গাকার যে পদার্থ সেগুলো কিন্তু কঠিন অবস্থায় থাকছে। কিন্তু এর উপরে ঠিক বহিকেন্দ্রমণ্ডল যেটা আছে এই জায়গায় কিন্তু এই জায়গা থেকে অন্তত কি থাকছে, তরল থাকছে। কেমন তরল থাকছে, খুব তরল না, সান্দ্র। সান্দ্র মানে অর্ধতরল। আখের রস, তারপর তোমার খেজুরের রস গরম করলে যেমনটা হয়, বা আলকাত্রা, পিচ, রাস্তার এই যে অবস্থা, এটা সান্দ্র অবস্থায় বলা হয় বা অর্ধতর বলা হয়। এই জায়গাটায় স্যার এখানকার থেকে যেহেতু চাপ কম এই জায়গাটায়, তাই এই জায়গাতে কি হয়, সেগুলো অর্ধতরল অবস্থায় থাকে। আর এই অর্ধতরল অবস্থায় থাকার জন্য কি হয়, এখানে এই পদার্থগুলো কিন্তু অনবরত এইভাবে ঘুরতে থাকে, এইভাবে চক্র আকারে ঘুরতে থাকে। আর এই ঘোরার ফলে এখানে একটা শক্তি উৎপন্ন হয়ে যায়। কি শক্তি স্যার, এই ঘোরার ফলে একটা শক্তি উৎপন্ন হয়, এই শক্তির নাম হচ্ছে আমাদের কি বলছি, চুম্বক শক্তি, চৌম্বক ক্ষেত্র। হ্যাঁ, চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। আর এই চৌম্বক ক্ষেত্রটাকে আমরা বলছি কি, মাধ্যাকর্ষণ শক্তি, যেটা পৃথিবীর সব বস্তুকে তার কেন্দ্রের দিকে টানে। বোঝা গেতে পারলাম? বুঝতে পেরেছো এবার কে প্রশ্নটা করেছিল, অর্পিতা না অনিতা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা তিনটা স্তর কিন্তু আমরা ক্লিয়ার করলাম। চলো, আর কারো কোনো জায়গায় প্রবলেম বলো, এনি ডাউট? না স্যার, এরা পেরেছি। ওকে ওকে, লেটস গো নেক্সট। নেক্সট দেখো যে টপিকটা আছে, যে সাব টপিকটা আছে, সেটা হচ্ছে ডিসকন্টিনিউটিস। মানে কি স্যার, ডিসকন্টিনিউটিস মানে হচ্ছে অবিচ্ছিন্নতা। অবিচ্ছিন্নতা মানে কি স্যার, অবিচ্ছিন্ন হচ্ছে বিচুক্তি রেখা। কি বললাম, বিচুক্তি রেখা। বিচুক্তি রেখা, বিচুক্তি রেখা মানে কি স্যার, আরো ক্লিয়ার করছি। হ্যাঁ, বিচুক্তি রেখা মানে কি, দেখো আমি একটু আগে বললাম তোমাদের, কি বললাম স্যার, এইভাবে এই, তারপরে কি করলেন স্যার, এই এই আমি এটা কি বলেছিলাম, এটা হচ্ছে ভূত্বক বলেছিলাম, এটা হচ্ছে ভূত্বক, উপরকার লেয়ার। ঠিক আছে, ছবি দেখে কেউ হাসবে না কিন্তু, ঠিক আছে? আমি প্রথমেই তোমাদের বলেছি যে ছবিতে খুব এক্সপার্ট আমি, ঠিক আছে? তো এটা হচ্ছে ভূত্বক। তো ভূত্বক আমি কতদূর বলেছিলাম, ভূত্বক ধরো এতদূর পর্যন্ত বলেছিলাম, এইভাবে। এটা হচ্ছে ভূত্বক, এটা হচ্ছে ভূত্বক। কি নাম বলেছিলাম স্যার, এটার নাম বলেছিলাম আমি ভূত্বক। ভূত্বক ভালো করে বুঝে যাবে। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে পরীক্ষায় তোমাদের পড়ার মতো জায়গা, যদি প্রশ্ন আসে এই জায়গা থেকেই আসবে, আর কোনো জায়গা থেকে প্রশ্ন দেয় না। তো এটা হচ্ছে ভূত্বক। তারপরে একটা স্যার ভাগ করেছিলেন স্যার, সব থেকে বড় ভাগ স্যার এখান থেকে এরকম করে করেছিলেন স্যার, এরকম করে দেখাচ্ছিলেন ছবিতে। এটার নাম কি বলেছিলাম, এটার নাম বলেছিলাম আমি কি, গুরুমণ্ডল। কি স্যার, গুরু
গুরুমণ্ডল, সবারের গুরু, মিডিলে আছে। আর স্যার এই ভাগটার নাম কি বলেছিলেন স্যার? এই ভাগটার নাম বলেছিলেন স্যার কেন্দ্রমণ্ডল। কি স্যার? কেন্দ্রমণ্ডল। দেখো, তাহলে দেখো আমরা ভাগ করেছি কিনা? ভাগ করেছি। তাহলে দেখো এখানে একটা, দেখো এটা ভূত্বক, ভূত্বকের সঙ্গে গুরুমণ্ডলের ভাগ করেছি, দেখো এই লাইন দিয়ে, একটা লাইন দিয়ে। তো এই লাইনটার নাম হচ্ছে বিচুক্তি রেখা। মানে দুটো দুটো স্তরকে যারা বিচ্ছিন্ন করে, দুটো লেয়ারকে যারা বিচ্ছিন্ন করে, সেই সেই রেখাটাকে বা সেই ভাগটাকে আমরা বলবো কি? বিচুক্তি রেখা। তাহলে এটা একটা বিচুক্তি রেখা, দেখতে পাচ্ছ, ভূত্বকের সঙ্গে গুরুমণ্ডলের ভাগ করেছে। এখানে আর একটা দেখো বিচুক্তি রেখা আছে, যেটা গুরুমণ্ডলের সঙ্গে কেন্দ্রমণ্ডলের ভাগ করেছে, তাই না? তা আমরা দুটো দেখো বিচুক্তি রেখা পাচ্ছি, দুটো এখন বিচুক্তি রেখা আছে। কি কি স্যার? দুটো বিচুক্তি রেখা স্যার। প্রথম বিচুক্তি রেখা স্যার এটা পাচ্ছি ভূত্বক আর গুরুমণ্ডলের মধ্যে। তো ভূত্বক আর গুরুমণ্ডলের মধ্যে যে বিচুক্তি রেখা পাচ্ছি সেটা হচ্ছে মোহরভিষিক বিচুক্তি রেখা। কি নাম স্যার? মোহরভিষিক, মনে রাখতে হবে। মোহরভিষিক, মোহরভিষিক। আর বিচুক্তি রেখা লিখছি না, হ্যাঁ, এটা প্রত্যেকটা একটা বিচুক্তি রেখা। তাহলে এটা একটা বিচুক্তি রেখা, মোহরভিষিক বিচুক্তি রেখা, রাইট? তাহলে মোহরভিষিক বিচিত্র রেখা কোথায় দেখা যায়? ভূত্বক এবং গুরুমণ্ডলকে ভাগ করে থাকে। ভূত্বক আর গুরুমণ্ডলের মিডিলে আছে, তাই ভূত্বক আর গুরুমণ্ডলকে ভাগ করেছে মোহরভিষিক বিচিত্র রেখা। বুঝাতে পারলাম? তারপরে দেখো এই গুরুমণ্ডল, এটা তো গুরুমণ্ডল, এটা তো গুরুমণ্ডল, এটা তো গুরুমণ্ডল, তাই না? এটা পুরো গুরুমণ্ডল এটা। আর এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। তো দেখো গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলকে আরেকটা রেখা ভাগ করেছে। গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলকে দেখো আরেকটা রেখা ভাগ করেছে, এই যে রেখা, এইটা, এইটা, তাই না? তো স্যার এই রেখাটার নাম কি স্যার? গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলকে যে ভাগ করেছে এই বিচুক্তি রেখার নাম কি স্যার? এই বিচুক্তি রেখার নাম হচ্ছে গুটেনবার্গ। কি নাম স্যার? গুটেনবার্গ। গুটেনবার্গ, গুটেনবার্গ বিচুক্তি রেখা। বিচুক্তি লিখছি না, ছাড়ো। এটা বলা হয় গুটেনবার্গ, রাইট? এটা কি বলা হয় স্যার? এটা বলা হয় গুটেনবার্গ। তাহলে এটা কি পেলাম স্যার? এটা পেলাম মোহরভিষিক বিচুক্তি রেখা, এটা যেটা ভূত্বক, ভূত্বক আর গুরুমণ্ডলকে ভাগ করেছে, তাই না? ভূত্বক আর কাকে ভাগ করেছে? ভূত্বক আর গুরুমণ্ডলকে ভাগ করেছে, ভূত্বক আর গুরুমণ্ডলকে ভাগ করেছে। এটা যে গুরুমণ্ডল, এটা যে গুরুমণ্ডল, এই ভূত্বক আর গুরুমণ্ডলকে ভাগ করেছে, দেখো মোহরভিষিক বিচিত্র রেখা। আর দেখো গুটেনবার্গ বিচিত্র রেখা কাকে ভাগ করেছে স্যার? গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল মিডিলে আছে, এই জায়গাতে দেখো। তো এটা গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলকে ভাগ করেছে কোন রেখা স্যার? গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলকে ভাগ করেছে স্যার গুটেনবার্গ বিচিত্র রেখা। তাহলে দুটো বিচিত্র রেখা পেয়েছি আমরা, বোঝা গেছে? তো এটা হচ্ছে বিচুক্তি রেখা। এখানে লেখা আছে, তোমরা পড়ে নেবা, হ্যাঁ? আমি তোমাদের বোঝানোর জন্য বুঝিয়ে দিই, এখানে লেখা আছে বিচুক্তি রেখা কাকে বলে, কোনো পরীক্ষায় আসবে না এগুলো, ঠিক আছে? চাপ নিও না। এই দেখো এখানে ছবির মধ্যেও আছে, আবার এনেছি দেখো। তাহলে কি বললাম স্যার? মোহরভিষিক বিচুক্তি রেখা স্যার কোথায় আছে? দেখো মোহরভিষিক বিচুক্তি রেখা দেখতে পাচ্ছ, বিচুক্তি রেখা কোথায় আছে স্যার? এই যে ভূত্বক, এখান পর্যন্ত ভূত্বক, এই কালার পর্যন্ত, নীল কালার পর্যন্ত, এই যে নীল কালার পর্যন্ত, এই যে উপরটা পুরো ভূত্বক, এই জায়গাটা পুরো ভূত্বক, এই পুরো ভূত্বক এটা। এখান থেকে এটা ভূত্বক আর এটা গুরুমণ্ডল, এই কালারটা পুরো গুরুমণ্ডল, এখান পর্যন্ত একদম, এই গুটেনবার্গের আগে পর্যন্ত। এটা হচ্ছে গুরুমণ্ডল, এটা পুরো। আর এটা হচ্ছে ভূত্বক, এটা হচ্ছে ভূত্বক, তাই না? তো ভূত্বক আর গুরুমণ্ডলের মিডিলে আছে, দেখো কি আছে? ভূত্বক আর গুরুমণ্ডলের মিডিলে আছে, দেখো এই যে মোহরভিষিক বিচুক্তি রেখা। আর গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মিডিলে আছে, দেখো গুটেনবার্গ বিচিত্র রেখা। বুঝাতে পেরেছি? তাহলে গুটেনবার্গ বিচিত্র রেখা আর মোহরভিষিক বিচিত্র রেখা দুটো বুঝতে পেরেছো? এখনো তিনটা বিচিত্র রেখা আছে, যেটা আমরা পড়বো, হ্যাঁ? আমরা এখানে পড়ালে তোমরা বুঝতে পারবে না, হ্যাঁ? আমি তোমাদের একে না দেখালে বুঝতে পারবে না, হ্যাঁ? ব্রেনে কাজ করবে না স্যার, কনফিউশন ক্রিয়েট হবে, হ্যাঁ? তোমাদের ব্রেনে কিন্তু কনফিউশন ক্রিয়েট হবে, হ্যাঁ? এখানে আছে একটা ফাঁকা জায়গা পেয়েছে, খুব সুন্দর, দেখো। এরকম করে
এই, হ্যাঁ, যতটা পারলাম আঁকলাম, তোমরা এটা নিজের মতো করে বুঝে নেবে। তাহলে এটা হচ্ছে এখান থেকে এটা হচ্ছে কি ভূত্বক, এখান থেকে এটা কি ভূত্বক, তারপর এটা কি স্যার, তারপর এটা হচ্ছে গুরুমণ্ডল, তারপর এটা কি স্যার কেন্দ্রমণ্ডল। বুঝাতে পারলাম? তাহলে তিনটে আমরা পৃথিবীর লেয়ার পড়েছি, ভালো করে বুঝা যাবে জায়গাটা। হ্যাঁ, তাহলে স্যার আপনি এটা হচ্ছে ভূত্বক, একবার লিখে দেয়, হ্যাঁ লিখলে ভালো হয়। এটা হচ্ছে ভূত্বক, ভূত্বক, রাইট। এটা কি স্যার, এটা পড়লাম স্যার গুরুমণ্ডল, গুরুমণ্ডল। দেখো আমি বারবার লিখছি কারণ হচ্ছে তোমাদের ব্রেনে একদম ঢুকে যাবে আর প্রবলেম হবে না। আর এটা কি স্যার, এটা স্যার হচ্ছে কেন্দ্রমণ্ডল। ক্লিয়ার? তিনটে লেয়ার ক্লিয়ার। স্যার আপনি বললেন স্যার একটু আগে স্যার পড়ালেন স্যার, কি পড়ালেন স্যার? যেটা পড়ালেন সেটা হচ্ছে ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝে একটা বিযুক্তি রেখা আছে। এই বিযুক্তি রেখার নাম কি স্যার? এই বিযুক্তি রেখার নাম হচ্ছে মোহরভিষিক বিযুক্তি রেখা। কি নাম স্যার? মোহরভিষিক বিযুক্তি রেখা। হ্যাঁ, মোহরভিষিক বিযুক্তি রেখা, বিযুক্তি রেখা, এটা পড়লাম স্যার। আর একটা স্যার দেখতে পাচ্ছি দেখুন, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মিডিলে একটা দেখেন আছে একটা বিযুক্তি রেখা, সেটার নাম কি স্যার? সেটার নাম হচ্ছে কি পড়ালাম? মোহরভিষিক বিযুক্তি রেখা। নেক্সট কি পড়লাম? গুটেনবার্গ, তাই না? গুটেনবার্গ, গুটেনবার্গ বিযুক্তি রেখা। এই দুটো স্যার পড়ালেন আপনি, রাইট? এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো? একবার হ্যাঁ, একবার ইয়েস বলো, একবার বুঝতে পারলে। হ্যাঁ, নাহলে কনফিউশন ক্রিয়েট হবে, সেই জন্য আমি তোমাদের ধরে ধরে বোঝাচ্ছি। স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, দেখো এই জায়গাটা বোঝা যায় না? হ্যাঁ, এখান থেকেই প্রশ্ন আসবে তোমাদের। হ্যাঁ, তারপর দেখো আমি তোমাদের যেটা পড়ালাম দেখো পুরোটা রিভিশন হয়ে যাবে এখান থেকে। কি বললাম স্যার? স্যার ভূত্বককে আমরা স্যার দুই ভাগে ভাগ করেছি স্যার। কি কি স্যার? ভূত্বককে আমরা দুই ভাগে ভাগ করেছি। দাঁড়াও, ভূত্বককে স্যার আমরা কত ভাগে ভাগ করেছি? ভূত্বককে স্যার আমরা দুই ভাগে ভাগ করেছি। কি কি স্যার ভাগ করেছেন? স্যার আমরা ভাগ করেছি যেটা হচ্ছে সেটা হচ্ছে এইভাবে, এইভাবে, রাইট? আমরা ভাগ করেছি এইভাবে। এটা হচ্ছে সমুদ্র, এটা হচ্ছে সমুদ্র। এই সমুদ্র কিন্তু বেশি উঠে গেল, ঠিক আছে? যাই হোক, তোমরা বুঝা নিয়ে কাজ, উঠুক না কত দূরে উঠবে। তো স্যার আমরা দুই ভাগে ভাগ করেছি স্যার ভূত্বককে। ভূত্বকে কত ভাগ করেছি স্যার? দুই ভাগে ভাগ করেছি। কি কি স্যার? দেখো যেটা ভাগ করেছি সেটা হচ্ছে এই বরাবর একটা ভাগ করেছিলাম স্যার, এরকম করে শুরু করে এরকম করে স্যার এইভাবে, এই এই দুই ভাগে ভাগ করেছিলাম স্যার। দুই ভাগের নাম কি দিয়েছিলাম স্যার? এটার নাম দিয়েছিলাম, দেখো এটার নাম দিয়েছিলাম কি? এটার নাম দিয়েছিলাম সিয়াল, মানে মহাদেশীয় ভূত্বক, সিয়াল। মনে পড়ছে? আর এই নিচেকার নাম কি দিয়েছিলেন স্যার? সরি আমি তো উল্টো লিখছি, দাঁড়াও একটু দাঁড়াও, এইভাবে বুঝালে হবে না, তোমাদের আরো কনফিউশন হয়ে যাবে তোমরা, ঠিক আছে? আরো কনফিউশন ক্রিয়েট হয়ে যাবে, ছাড়ো। এই জায়গাতে কিন্তু কনফিউশন মিটে না, হ্যাঁ অনেকের, ওই জন্য আমি বারবার ভালো করে বুঝাচ্ছি, ঠিক আছে? কনফিউশন জায়গা, এটা কনফিউশন ক্রিয়েট করে। তাই আমি বললাম কি স্যার ভূত্বককে স্যার দুই ভাগে ভাগ করেছে, এইভাবে এইভাবে বরাবর, এইভাবে সে প্লেন বুঝো। হ্যাঁ, উপরের ভাগটার নাম কি স্যার? সিয়াল। আর নিচের ভাগটার নাম কি স্যার? নিচের ভাগটার নাম হচ্ছে সীমা। নিচের ভাগটার নাম কি স্যার? সীমা। তো দেখো ভূত্বককে দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে সিয়াল আর একটা হচ্ছে কি? একটা হচ্ছে সীমা। বুঝাতে পারলাম? তো দেখো সিয়াল আর সীমা, তো দেখো সিয়াল আর সীমাতে আর একটা দেখো বিযুক্তি রেখা দেখতে পেয়ে গেছি আমরা, তাই না? তো সিয়াল আর সীমার মিডিলে যে বিযুক্তি রেখা আছে সেটার নাম হচ্ছে কি? কনরাড বিযুক্তি রেখা। কি নাম স্যার? কনরাড, কনরাড, কনরাড বিযুক্তি রেখা, বিযুক্তি রেখা। এই যে এইটা কনরাড। তাহলে সিয়াল আর সীমাকে ভাগ করেছে কোন বিযুক্তি রেখা? কনরাড বিযুক্তি রেখা। বুঝাতে পারলাম? তো দুই ভাগে ভাগ করেছিলাম আমরা। তারপরে দেখো, তারপরে দেখো এই বরাবর এটা যে গুরুমণ্ডল, পুরোটা এটা গুরুমণ্ডল। এই গুরুমণ্ডলকে দেখো একটা দুই ভাগে ভাগ করেছিলাম। কি দুই ভাগে ভাগ করেছিলাম? গুরুমণ্ডল কয় ভাগে ভাগ করেছিলাম স্যার? দুই ভাগে, এইরকম করে, তাই না? গুরুমণ্ডলও দুই ভাগে ভাগ করেছিলাম, ঠিক আছে? তো গুরুমণ্ডলের উপরের ভাগের নাম কি বলেছিলাম আমি? উপরের ভাগের নাম ছিল ক্রোফেসিমা। কি নাম বলেছিলাম স্যার? ক্রোফেসিমা, ক্রোফেসিমা,
আর নিচের ভাগের নাম কি স্যার? নিফেসিমা। মনে পড়ছে না ভুলে গেলে এর মধ্যেই? নিফেসিমা, ঠিক আছে। উপরের ভাগের হচ্ছে ক্রোফেসিমা, নিচের ভাগ হচ্ছে নিফেসিমা। তো দেখো ক্রোফেসিমা নিফেসিমাকে একটা বিচিত্র রেখা ভাগ করেছে, দেখো দেখতে পাচ্ছি আমরা। তো স্যার এইটার নাম কি স্যার? এইটার নাম হচ্ছে, দেখো এইটার নাম কি স্যার? এইটার নাম হচ্ছে তোমার রেপিত্তি বিচিত্র রেখা। কি নাম স্যার? রেপিত্তি, রেপিত্তি, রেপিত্তি বিযুক্তি রেখা, বিযুক্তি রেখা। এটার নাম কি? রেপিত্তি বিযুক্তি রেখা। দেখো ভুলে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি কিন্তু, হ্যাঁ কি ভুলে যাওয়ার সম্ভাবনা কিন্তু সব থেকে, ভুলে যাওয়ার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি। সেই জন্য ভালো করে বুঝে যাও কিন্তু এই জায়গাটা, হ্যাঁ। তো এটা হচ্ছে রেপিত্তি বিযুক্তি রেখা, ক্রোফেসিমা নিফেসিমার মধ্যে আছে, দেখো। তারপরে আমরা দেখো কেন্দ্রমণ্ডলকেও দুই ভাগে ভাগ করেছিলাম। কয় ভাগে ভাগ করেছিলাম স্যার? কেন্দ্রমণ্ডলকেও দুই ভাগে ভাগ করেছিলাম। কি কি স্যার দেখি একটু কি কি ভাগ করেছিলাম। দেখো কেন্দ্রমণ্ডলকেও দুই ভাগে ভাগ করেছিলাম এইভাবে, তাই না? কি কি স্যার? উপরের ভাগের নাম কি স্যার ছিল? উপরের ভাগ ছিল বহিকেন্দ্রমণ্ডল, যেখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। আর নিচের ভাগের নাম কি বলেছিলাম স্যার? অন্তকেন্দ্রমণ্ডল, অন্তকেন্দ্রমণ্ডল, তাই না? তো দেখো বহিকেন্দ্রমণ্ডল অন্তকেন্দ্রমণ্ডল একটা বিচিত্র রেখা ভাগ করছে, দেখো এই বিচিত্র রেখা। তো স্যার এই বিচিত্র রেখার নাম কি স্যার? এই বিচিত্র রেখার নাম হচ্ছে তোমার কি? এই বিচিত্র রেখার নাম হচ্ছে তোমার লেম্যান বিচিত্র রেখা বা লেহম্যান বলা হয়। হ্যাঁ কি বলা হয়? লেম্যান বা লেহম্যান। লেহম্যানটাই লিখছি, লেহম্যান, লেহম্যান বিযুক্তি রেখা, বিযুক্তি রেখা। এই এটা হচ্ছে লেহম্যান বিযুক্তি রেখা। স্যার এটাকে দেখো মনে রাখার সহজ উপায় আছে কি? দেখো কেন্দ্রমণ্ডল, কেন্দ্রমণ্ডলে কি থাকে বলেছিলাম? লোহা থাকে আর নিকেল থাকে, তাই না? কি থাকে স্যার? লোহা প্লাস নিকেল, এই দুটোই থাকে কেন্দ্রমণ্ডল, আর কিছু থাকে না। দেখো লোহা থেকে লেহ, দেখো লোহা থেকে লেহম্যান, লোহা থেকে লেহম্যান। তাহলে এটার এই লোহা বা লেহম্যান বিচিত্র রেখা বহিকেন্দ্রমণ্ডল অন্তকেন্দ্রমণ্ডলকে ভাগ করেছে। বুঝতে পারলাম? আর একবার আমি এই জায়গাটা রিভিশন দেই। দেখো কি বললাম? ভূত্বক, ভূত্বক আর গুরুমণ্ডলের মধ্যে যে আছে বিচিত্র রেখা, সেটা হচ্ছে মোহরভিষিক বিচিত্র রেখা। ভূত্বক আর গুরুমণ্ডলের মধ্যে যেটা আছে সেটা মোহরভিষিক বিচিত্র রেখা। আর গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে গুটেনবার্গ বিচিত্র রেখা। সেটা কি আছে স্যার? গুটেনবার্গ বিচিত্র রেখা। দুটা ক্লিয়ার? তারপরে দেখো ভূত্বককে দুই ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে সিয়াল আর একটা হচ্ছে সীমা। এই সিয়াল আর সীমার মধ্যে যে বিচিত্র রেখা সেটা হচ্ছে কনরাড। কি রাড? কনরাড। তারপর গুরুমণ্ডলকে দুই ভাগে ভাগ করেছিলাম, দেখো ক্রোফেসিমা আর নিফেসিমা। এই ক্রোফেসিমা নিফেসিমাকে ভাগ করেছে কোন বিচিত্র রেখা? রেপিত্তি। কোন পিত্তি? রেপিত্তি। তারপর দেখো কেন্দ্রমণ্ডলকে আমরা দুই ভাগে করেছিলাম, একটা হচ্ছে বহিকেন্দ্রমণ্ডল আর একটা হচ্ছে অন্তকেন্দ্রমণ্ডল, তাই না? সেই বহিকেন্দ্রমণ্ডল অন্তকেন্দ্রমণ্ডলে কোন বিচিত্র রেখা ভাগ করেছে? লেহম্যান বিচিত্র রেখা, যেহেতু লোহা এখানে থাকে। এই গেল কয়েকটা বিচিত্র রেখা যেটা তোমাদের এখানে দেখো বলা আছে, হ্যাঁ পিপিটির মধ্যে আছে। এখানে বোঝা গেলে তোমরা বুঝতে না, তাই আমি নিজে একে বলে দিলাম। দেখো মোহ বিচিত্র রেখা কোথায় আছে? ভূত্বক আর ম্যান্টেলের মধ্যে। ম্যান্টেল মানে গুরুমণ্ডল, তাই না? গুটেনবার্গ বিচিত্র রেখা কোথায় আছে? গুরুমণ্ডল আর কোরের মধ্যে। কোর মানে তোমার কেন্দ্রমণ্ডল, কোর মানে কেন্দ্রমণ্ডল। তারপর লেহম্যান কোথায় আছে? বাহ্যিক আর অভ্যন্তরীণ কেন্দ্রমণ্ডল মিডিলে আছে। রেপিত্তি কোথায় আছে? ক্রোফেসিমা আর নিফেসিমার মধ্যে আছে। কনরাড বিচিত্র রেখা কোথায় আছে স্যার? সিয়াল আর সীমার মধ্যে আছে। সব তো পড়িয়ে দিলাম আমি, আর কি বাকি থাকলো? এই গেল তোমাদের ভূত্বকের বিভিন্ন স্তর, তিনটে স্তর এবং তাদের বিভিন্ন বিযুক্ত রেখা। এবার এক্সট্রা কয়েকটা পয়েন্ট আছে এখানে, দেখো কিছু নাই এরকম সেরকম। তাপমাত্রা আর চাপ কত ভূত্বকের মধ্যে? তো আমি প্রথমেই বলে দিচ্ছি এগুলো পড়াবো আর কি। দেখো কেন্দ্রের দিকে তাপমাত্রা সব থেকে বেশি হয়, কত বললাম স্যার? প্রায় কত? প্রায় হচ্ছে 6000 ডিগ্রি, তাই না? 6000 ডিগ্রি, তাই না? 6000 ডিগ্রি সেলসিয়াস। তারপরে দেখো চাপও বেশি থাকে, এগুলো আমি পড়িয়ে দিয়েছি। তারপর স্ট্রাকচার বেস কম্পোজিশন, এগুলো আমি তো পড়িয়ে দিয়ে ধরে দেখো। কাস্ট মানে ভূমিরূপ, ভূপৃষ্ঠ কি দিয়ে তৈরি? সিয়াল আর সীমা দিয়ে তৈরি। ম্যান্টেল কি দিয়ে তৈরি? ম্যান্টেল গুরুমণ্ডল সিলিকেট মানে সিলিকন আর ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি, তাই না? ক্রোফেসিমা আর নিফেসিমা, এখানেই তো ভাগ করলাম ক্রোফেসিমা আর নিফেসিমা। ক্রোফেসিমা, ক্রোফেসিমা আর একটা কি বললাম? নিফেসিমা, তাই না?
নিফেসিমা, এভাবে ভাগ করলাম, তাই না? তারপরে দেখো কোর, কোরকে কি বলছে? নিফে বলছে, নিফে। কোরকে কি বলছে? নিফে বলছে, মনে রাখবে, হ্যাঁ, এই জায়গাটা স্কিপ করেছে, নিফে। কোরকে কি বলছে? কোরকে বলছে নিফে, NIFE, নিফে। দেখো নিফের NI, NI কি বললাম? নিকেল, NI কি বললাম? নিকেল। আর FE তে কি বললাম? লোহা, লোহা। তা নিকেল আর লোহা দিয়ে তো তৈরি পৃথিবী, সেটা নিফে বলছে এটাকে। কোরকে কেন্দ্রমণ্ডল না, আরেকটা নাম কি? নিফে। দেখো এখানে আবার ছবি এনে আমি দেখিয়েছি, যদি তোমাদের বুঝিয়ে দিই। দেখো উপরকার ভাগের নাম হচ্ছে সিয়াল, সিয়াল মানে কি বললাম? সিলিকন, আর SiS সিলিকন, আর এতে অ্যালুমিনিয়াম। উপরকার স্তর ভূপৃষ্ঠের সিয়াল, আর নিচেকার স্তরের নাম হচ্ছে সীমা। দেখো সিলিকন আর ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে ভূপৃষ্ঠের দুটো ভাগ। আর তার মিডিলে কি, এইটা বিযুক্তি রেখার নাম কি? তার মিডিলে যেটা আছে, তার মিডিলে যে বিযুক্তি রেখাটা, সেটার নাম হচ্ছে কনরাড বিযুক্তি রেখা। কি নাম? কনরাড, কনরাড বিযুক্তি রেখা, কনরাড বিযুক্তি রেখা, রাইট? এটা তো পড়িয়ে দিয়েছি। দেখো সিয়াল আর সীমা, এখানে ঘটা করে আবার এনেছি আমি, ঠিক আছে? তোমরা একটু পড়ে নিবা। দেখো কোর, কোর মানে হচ্ছে কেন্দ্রমণ্ডল, কেন্দ্রমণ্ডল কি হয়? নিফে বা নাইক বলা হয়, নিকেল আর লোহা, এটাও ঘটা করে আনা হয়েছে, ঠিক আছে? তা আমি প্রথমেই তোমাদের পড়াতে লেগে জিনিসগুলো কিন্তু বলে দিয়েছি। এখানে যে ভাগগুলো আছে এগুলো আমরা পড়বো না, হ্যাঁ, জাস্ট দেখবো, হ্যাঁ, কেউ মুখস্থ করবে না এই জায়গাগুলো, হ্যাঁ। ভৌত বৈশিষ্ট্য অনুযায়ী দেখো কেন্দ্রমণ্ডল, হ্যাঁ, কেউ কিছু বলছো? হ্যাঁ, চলো দেখো কেন্দ্রমণ্ডলকে এছাড়াও অনেক ভাগে ভাগ করা যায় ভৌত বৈশিষ্ট্য অনুযায়ী। তো সেগুলো আমরা জাস্ট একবার দেখে রাখবো, হ্যাঁ। যদি পরীক্ষায় দেওয়ার তো সম্ভাবনা খুবই কম, হ্যাঁ, 99.99% কম কিন্তু, হ্যাঁ, এই ভাগগুলো দেওয়া থেকে। দেখো এই ভৌত বৈশিষ্ট্য অনুযায়ী দেখো পুরো ভূপৃষ্ঠকে কত ভাগ ভাগ করেছে? একটা হচ্ছে লিথোস্ফিয়ার ভাগ করেছে। দেখো কি ভাগ করেছে স্যার? এটা হচ্ছে লিথোস্ফিয়ার, লিথোস্ফিয়ার ভাগ করেছে। দেখো কি ভাগ করেছে স্যার? লিথোস্ফিয়ার ভাগ করেছে, লিথোস্ফিয়ার। এর উপরকার ভাগটার নাম হচ্ছে লিথোস্ফিয়ার, দেখতে পাচ্ছ? যেটাকে আমরা ভূপৃষ্ঠ বলছিলাম। লিথোস্ফিয়ার কি নিয়ে তৈরি? কাস্ট নিয়ে তৈরি। দেখো ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ নিয়ে তৈরি এবং ম্যান্টেল নিয়ে তৈরি। এগুলো আমরা পড়বো না, জাস্ট জেনে রাখবো। তারপরে নিচের স্তরের নাম দেখো অ্যাস্থোস্ফিয়ার, এইটাই হচ্ছে পড়তে হবে, সেই জন্যই এনেছি, শুধুই কিন্তু আনিনি। এই অ্যাস্থোস্ফিয়ারটা পড়তে হবে। স্যার অ্যাস্থোস্ফিয়ার কোথায় আছে? দেখো তুমি ছবির মধ্যে দেখতে পাচ্ছ, ঠিক এই জায়গা থেকে, এই জায়গা থেকে উপরটা হচ্ছে ভূপৃষ্ঠ, আর এই জায়গা থেকে দেখো নিচেটা হচ্ছে কি? ম্যান্টেল বা গুরুমণ্ডল, এতদূর পর্যন্ত। তাহলে মিডিলে খানিক জায়গা থেকে আছে, দেখো এই একটা স্তর থেকে আছে, মিডিলে কিন্তু একটা স্তর থেকে যাচ্ছে, কিন্তু এই মিডিলে কিন্তু একটা স্তর কিন্তু থেকেই যাচ্ছে। এই যে মিডিলে একটা স্তর থেকে আছে, ভূত্বক, ভূত্বক, ভূত্বক আর গুরুমণ্ডল, হ্যাঁ, ভূত্বক আর গুরুমণ্ডল। এই ভূত্বক আর গুরুমণ্ডলের মিডিলে একটা দেখো জায়গা থেকে আছে, এই জায়গাটার কথা বলছি, এই জায়গাটা, এইটার নাম হচ্ছে অ্যাস্থোস্ফিয়ার। এই স্তরের নাম হচ্ছে অ্যাস্থোস্ফিয়ার, সেই জন্যই আমি তোমাদের এটা বুঝাচ্ছি। স্যার অ্যাস্থোস্ফিয়ার তাহলে জিনিসটা কি? চলো এখানে বুঝি। এই যে দেখো অ্যাস্থোস্ফিয়ার, শিলামণ্ডলের নিচে দেখো গুরুমণ্ডলের উপর, দেখো শিলামণ্ডলের নিচে, আমি বললাম একটু আগে, দেখো ভূত্বকই তো শিলামণ্ডল বলছে না, ভূত্বক বা শিলামণ্ডল। তো শিলামণ্ডল দেখো নিচে, নিচে, আর গুরুমণ্ডলের উপরে, ঠিক এই জায়গাতে যে স্তরটা আছে, সেই স্তরটার নাম হচ্ছে দেখো অ্যাস্থোস্ফিয়ার। বুঝাতে পারলাম? তাহলে শিলামণ্ডলের নিচে আর গুরুমণ্ডলের উপরে যে অংশ, যে স্তর, সেটা হচ্ছে অ্যাস্থোস্ফিয়ার। এখানে কি অবস্থায় থাকে অ্যাস্থোস্ফিয়ার? দেখো আধা তরল, আধা তরল মানে কি? আধা তরল মানে হচ্ছে সান্দ্র, আমি যেটা বললাম সান্দ্র, মানে পিচ আলকাতরার মতো সান্দ্র। এখানে কি হয়? প্লেট চলাচল করে। আগের দিন আমি ভূমিকম্প চ্যাপ্টারটা পড়াতে গিয়ে তোমাদের বলেছিলাম যে আমাদের প্লেট বা পাত, পাত হচ্ছে আমাদের দুই রকমের, একটা হচ্ছে মহাসাগরীয় পাত আর একটা হচ্ছে মহাদেশীয় পাত, তাই না? মহাদেশের মধ্যে যে পাতগুলো থাকে সেগুলো হচ্ছে মহাদেশীয় পাত, আর মহাসাগরের নিচে যে পাতগুলো থাকে তাকে হচ্ছে মহাসাগরীয় পাত। তো এই যে মহাদেশীয় আর মহাসাগরীয় পাতগুলো কিন্তু, এই পাতগুলো কিন্তু এই জায়গাতেই চলাচল করে অ্যাস্থোস্ফিয়ারে, সেই জন্যই আমি তোমাদের পড়াচ্ছি। এই স্ফিয়ারে যে আমি তোমাদের বলেছিলাম কটা বলো তো, বড় পাতের সংখ্যা কত? কে পারবে? আমাদের পৃথিবীতে বড় পাতের সংখ্যা কত? 60। হ্যাঁ, বড় পাত হলো 7, 7টি। ভেরি গুড, ভেরি গুড। আর ছোট পাত কত বলেছিলাম?
20টি, বাহ তোমরা মনে রেখেছো, 20টি 20টি। আর মাঝারি, সরি এটা ছোট না, এটা মাঝারি হবে। মাঝারি। হ্যাঁ 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 মাঝারি। মাঝারি, একদম দেখেছো, আমি ভুলে গেছি তোমাদের স্যারই ভুলে গেছে। মাঝারি, এটা হচ্ছে মাঝারি পাত। আর ছোট পাত কত ছিল? অসংখ্য ছোট পাত ছিল অসংখ্য, আনলিমিটেড, ইনডিফিনাইট, ঠিক আছে, এটা ইনডিফিনাইটের কিন্তু আনলিমিটেড ছিল। এই গেল তোমাদের পাত। এই পাতগুলো কিন্তু চলাচল করে বলেছিলাম আমি, তাই না? তো পাতগুলো চলাচল, যে পাতগুলোকে আমি 3 ভাগে ভাগ করেছিলাম, একটা অভিসারী পাত, একটা অপসারী পাত, আর একটা বলেছিলাম কি ঘর্ষণজনিত পাত, তাই না? বুঝেছিলাম আগের দিন। তো দেখো এই পাতগুলো যেখানে চলাচল করে সেই 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 জায়গাটার নাম হচ্ছে অ্যাস্থনোস্ফিয়ার। এই জায়গাতেই পাতগুলো চলাচল করে পৃথিবীর, বোঝাতে পারলাম? তো এই জায়গাটা হচ্ছে গলিত অবস্থায় থাকে। তো এই জায়গাটা হচ্ছে অ্যাস্থনোস্ফিয়ার। এই মহাসাগরের পাতগুলো দেখো ভিতরে ঢুকে আছে এইভাবে, আর মহাদেশীয় পাত দেখো উপরে উঠে আছে এইভাবে। এইভাবে কি হয়, এই অ্যাস্থনোস্ফিয়ারে হচ্ছে একটা পাত এইভাবে ঢুকে আছে ভিতরে, আর একটা পাত উঠে আছে এইভাবে, একটা পাত ধরো উঠে আছে এইভাবে। এইভাবে কি হয়, এই উঠে গিয়ে এভাবে ঘুরতে ঘুরতে, এভাবে ঘুরতে ঘুরতে কিন্তু এই জায়গায় আবার নিচে আসে, এটা ভিতরে ঢুকে আবার এভাবে ঘুরতে ঘুরতে কিন্তু এই উপরে আসে। এই জায়গাতে কিন্তু চক্র আকারে কিন্তু পাতগুলো ঘুরতে থাকে, চক্র আকারে কিন্তু পাতগুলো ঘুরতে থাকে। তো এই চক্র আকারে পাত ঘোরাকে, এই যে প্রসেস, এই প্রসেসের নাম হচ্ছে পরিচলন স্রোত। কি বললাম? পরিচলন স্রোত। এখানে পরিচলন স্রোতের সৃষ্টি হয়, এই অ্যাস্থনোস্ফিয়ার আছে পরিচলন স্রোতের সৃষ্টি হয়, এইটাই মনে রাখতে হবে তোমাকে, ঠিক আছে? এই কয়টা স্ফিয়ার আমরা পড়লাম, আর পড়তে যাবো না, হ্যাঁ? ওগুলো থেকে প্রশ্ন দেবে না, শুধু ফালতু সময় নষ্ট করে লাভ নেই। তা আমরা টোটাল কথা হচ্ছে অন্দরমহল পড়লাম পৃথিবীর, তাই না? অভ্যন্তর পড়লাম। তো অন্দরমহল পড়ে বা অধ্যয়ন করে আমরা কি লাভ হবে, আমাদের কি বুঝবো? আমরা যেটা বুঝবো, আমরা যদি পৃথিবীর অন্দরমহল সম্পর্কে জানি, তাহলে ভূমিকম্প সম্পর্কে আমরা জানতে পারবো। আগের দিন ভূমিকম্প চ্যাপ্টার পড়িয়েছি, তাই না? ভূমিকম্পর ফলে কটা তরঙ্গ সৃষ্টি হয়, কে পারবে? ভূমিকম্পের কয়টা তরঙ্গ? 3টি। 3টি। একটা হচ্ছে পি তরঙ্গ, একটা হচ্ছে এস তরঙ্গ, আর একটা হচ্ছে এল তরঙ্গ, তাই না? এই যে এই 3টা তরঙ্গ সম্পর্কে, এই 3টা তরঙ্গ সম্পর্কে কিন্তু আমরা কনসেপ্ট পেয়ে যাই, কিন্তু যদি পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে আমরা জানি, অর্থাৎ ভূমিকম্প সম্পর্কে আমরা বুঝতে পারবো ইজিলি, যদি আমরা পৃথিবীর অন্দরমহল সম্পর্কে আমরা জানি। নেক্সট কি জানবো স্যার? আমরা আগ্নেয়গিরি সম্পর্কে জানতে পারবো, আগ্নেয়গিরি, তাই না? আমাদের যে আগ্নেয়গিরিগুলো হচ্ছে, গরম গরম আমাদের শিলাগুলো বেরোচ্ছে, বিভিন্ন মেটেরিয়ালস বেরোচ্ছে, তো সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো পৃথিবীর অন্দর কেন বেরোচ্ছে স্যার আগ্নেয়গিরিগুলো, স্যার গরম গরম কেন? কারণ পৃথিবীর অভ্যন্তরটা গরম আছে, গলিত অবস্থায় আছে, আর যখন ফাটল পেয়েছে কোনো জায়গায়, তখন কিন্তু সেগুলো বেরিয়ে চলে আসছে বাইরে, তখনই আগ্নেয়গিরি হচ্ছে। আমি বুঝিয়েছিলাম আগের দিন, আজকে আর ডবল বুঝাচ্ছি না। আমরা আগ্নেয়গিরি কেন হচ্ছে সেটা সম্পর্কে জানতে পারবো আমরা, ভূমিকম্প কেন হচ্ছে সেটা সম্পর্কে আমরা জানতে পারবো, যদি আমরা পৃথিবীর অভ্যন্তরটা অধ্যয়ন করি, পৃথিবীর অন্দরমহলটা যদি পড়ি। আর কি জানতে পারবো স্যার? প্লেট টেকটনিক্স, অর্থাৎ টেকটনিক প্লেট আগের দিন পড়েছিলাম ভূমিকম্পতে। আর টেকটনিক প্লেটের সম্পর্কে আমরা ধারণা করতে পারবো যে পৃথিবীতে হচ্ছে 60টি বড় আছে পাত, 60টি বড় পাত, 20টি মাঝারি পাত, তাই না? 20টি মাঝারি পাত, আর অসংখ্য আছে ছোট পাত। এই সম্পর্কে কনসেপ্ট পাবো। যদি আমরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে না জানতে পারি, তাহলে আমরা কিভাবে বুঝতে পারবো? আমরা যদি কারো মনে না ঢুকতে পারি, তাহলে কি করে জানতে পারবো ওর মনে কি চলছে, তাই না? তো পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে যদি আমরা না জানতে পারি, তাহলে আমরা পৃথিবীর অভ্যন্তরের এই যে ভূমিকম্প কেন হচ্ছে জানতেই পারবো না, আগ্নেয়গিরি কেন হচ্ছে জানতে পারবো না, প্লেট সম্পর্কে কোনো ধারণা থাকবে না, ভূমিকম্প সম্পর্কে ধারণা থাকবে না। তো এগুলো জানতে গেলে কিন্তু আমাদের পৃথিবীর অন্দরমহল সম্পর্কে জানতে হবে, আর অন্দরমহল জানলে এগুলো আমরা জানতে পারবো, এবার বিভিন্ন তথ্য আমরা জানতে পারবো, ওর এছাড়া অন্যান্য তথ্য, রাইট? এই গেল আমাদের আজকের পড়া। দেখো এখানে কয়েকটা দিয়েছে, বারবার একই জিনিস আমি আর পড়াচ্ছি না, হ্যাঁ? এক্সাম ফোকাস। দেখো ক্রাস্ট হচ্ছে থিনার লেয়ার, সব থেকে থিনেস্ট লেয়ার, মানে পাতলা, সব থেকে পাতলা, মানে ভূপৃষ্ঠ হচ্ছে সব থেকে পাতলা আমাদের। আর মোটা কোনটা? সব থেকে ম্যান্টেল, মানে গুরুমণ্ডল সব থেকে মোটা, তাই না? মোটা 2900 কিলোমিটার পড়ালো না, 2900 কিলোমিটার প্রায়। কোর, কোর মানে হচ্ছে কেন্দ্রমণ্ডল, কেন্দ্র হচ্ছে হটেস্ট লেয়ার, সব থেকে গরম, সব থেকে গরম হচ্ছে কোর, তাই না? এই গেল ব্যাপার, এই আর কিছু নাই। তো এবার তোমাদের যেটা হবে সেটা হচ্ছে আমরা প্রশ্ন করব, তার আগে তোমাদের কাছ থেকে জেনে নেই
দেখো এখানে মনে রাখার ফর্মুলা দরকারই নাই আমার মনে রাখা ফর্মুলা। দেখো সিএমসি, ক্রাস্ট ম্যান্টেল কোর। কাস্ট মানে হচ্ছে ভূত্বক, কাস্ট মানে ভূত্বক, ম্যান্টেল মানে গুরুমণ্ডল, গুরুমণ্ডল আমি বারবার বলছি জিনিসগুলো, আর কোর মানে হচ্ছে কেন্দ্রমণ্ডল, কোর মানে কেন্দ্রমণ্ডল। তো এটাকে মনে রাখার লাগে টিক্স দিয়েছে, টিক্স করেছে, দরকার নাই, এটা জায়গাটা দরকার নাই আমাদের, আমরা তো বুঝে গেছি বারবার পড়ে পড়ে, তাই না? এটা কেন শুধু ফালতু টিক্স টিক্স করতে হবে? তো এই গেল আমাদের আজকে পড়া। এবার তোমরা বলো কারো কোনো জায়গায় প্রবলেম, তার আগে আমি একবার রিভিশন দিয়ে দেবো, তারপর তোমাদেরকে জিজ্ঞাসা করবো কারো কোনো জায়গায় প্রবলেম আছে কিনা। ঠিক আছে, চলো আমরা 10 মিনিটও নেবো না, 5 মিনিট সময় নেবো। হ্যাঁ, এই 5 মিনিটের মধ্যে পুরো পিপিটিটা আমরা রিভিশন দেবো, তারপর আমরা কোশ্চেন আনসারে যাবো। ঠিক আছে, চলো তাহলে দেখো আমি শুরু করেছিলাম তোমাদের কি পৃথিবীর অন্দরমহল। তো পৃথিবীর অন্দরমহল পড়াতে গিয়ে প্রথম ভাগটা হচ্ছে ভূপৃষ্ঠ, তারপরে ভাগ পেয়েছিলাম আমরা কি গুরুমণ্ডল, তারপরে কেন্দ্রমণ্ডল, যেটা আমি তোমাদের এখানে পৃথিবী কেটে দেখিয়েছি। দক্ষিণ আফ্রিকায় পৃথিবীর গভীরতম সোনার খনি আছে। দেখো, হ্যাঁ, পৃথিবীর গভীরতম সোনার খনি আছে কোথায়? দক্ষিণ আফ্রিকা। কি নাম স্যার? রবিনসন দ্বীপ। 3 থেকে 4 কিলোমিটার, 3 থেকে 4 কিলোমিটার, রাইট। পৃথিবীর ঘনত্ব সম্পর্কে বললাম, পৃথিবীর ঘনত্ব কত স্যার? পৃথিবীর ঘনত্ব হচ্ছে স্যার এটা 5.5 গ্রাম পার ঘন সেমি, 5.5 গ্রাম পার ঘন সেমি। কটা লেয়ার পেলাম স্যার? পৃথিবীর 3টা, একটা ভূত্বক, একটা গুরুমণ্ডল, একটা কিছু কেন্দ্রমণ্ডল। ঠিক আছে, এটা হচ্ছে ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল সব থেকে টেম্পারেচার বেশি। দেখো ভূত্বককে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে সিয়াল আর একটা হচ্ছে সীমা। সিয়াল কি দিয়ে থাকে? সিয়াল SI সিলিকন, এল হচ্ছে অ্যালুমিনিয়াম। সিয়াল হচ্ছে উপরের স্তর, যেটা ব্যাসাল্ট দিয়ে তৈরি, তাই না? সীমা, সীমা দেখো সিলিকন আর ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি। ঠিক আছে, এর গভীরতা কত, থিকনেস কত? 5 থেকে 70 কিলোমিটার, সব থেকে পাতলা লেয়ার এটা। হ্যাঁ, এই গেল ব্যাপার। আর সিয়াল আর সীমার মিডিলে আছে কি কনরাড বিচিত্র রেখা, এটা একটু মনে করে দিবে। পৃথিবীর সব থেকে বাইরের স্তর, তাই না? পৃথিবীর সব থেকে বাইরের স্তর গ্রানাইট শিলা দিয়ে তৈরি, ব্যাসাল্ট না, গ্রানাইট দিয়ে তৈরি। এই যেখানে বুঝিয়েছি সীমাটা আছে, এই জায়গাটার নিচেরটা সীমা, ব্যাসাল্ট শিলা দিয়ে তৈরি। তারপরে নেক্সট বললাম গুরুমণ্ডল। গুরুমণ্ডল হচ্ছে এই জায়গাটা সব থেকে বড় লেয়ার। একে দুই ভাগ হয়েছে, ক্রোফেসীমা আর নিফেসীমা। ক্রোমিয়াম, Fe ফেরিক, লোহা, Si সিলিকন, Ma ম্যাগনেসিয়াম, এগুলো দিয়ে হচ্ছে ক্রোফেসীমা। আর নিচের লেয়ারের নাম হচ্ছে নিফেসীমা, নিকেল, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম। এই ক্রোফেসীমা আর নিফেসীমার মিডলে কি আছে? কি বিচিত্র রেখা আছে স্যার? রেপপিত্তি বিচিত্র রেখা। কি আছে স্যার? রেপপিত্তি বিচিত্র রেখা। ক্লিয়ার? সব থেকে থিকেস্ট লেয়ার দেখো 2900 কিলোমিটার গভীরতা। ঠিক আছে, এই 2900 কিলোমিটার পুরু দেখো, এর 2900 কিলোমিটার। এগুলো সব ভাগগুলো আমি পড়ালাম তোমাদের। তারপর কেন্দ্রমণ্ডল, সব থেকে টেম্পারেচার বেশি, দেখো সূর্যের সমান প্রায়, তাই না? কেন্দ্রমণ্ডলের দুই ভাগ হয়েছে, একটা বহিঃকেন্দ্রমণ্ডল, একটা অন্তঃকেন্দ্রমণ্ডল, তাই না? এই বহিঃকেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডলের মিডিলে যে লেয়ারটা আছে সেটার নাম কি বললাম আমি? সেটার নাম বললাম তোমাদের কি বহিঃকেন্দ্রমণ্ডল, অন্তঃকেন্দ্রমণ্ডলের মিডিলে যে লেয়ারটা আছে সেটা লেহম্যান বিচিত্র রেখা। এগুলো পড়ালাম। দেখো আর এখানে প্রধান লোহা আর নিকেল থাকে, প্রধানত কি থাকে? লোহা আর নিকেল থাকে। কি থাকে স্যার? লোহা নিকেল দিয়ে তৈরি। ঠিক আছে, এই বিচিত্র রেখাগুলো তো অলরেডি বলে দিলাম। ভূত্বক আর গুরুমণ্ডলের মিডিলে আছে কি মোহরবিষিক বিচিত্র রেখা। দেখো ভূত্বক আর গুরুমণ্ডলের মোহরবিষিক বিচিত্র রেখা, আর গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল মিডিলে আছে কি গুটেনবার্গ বিচিত্র রেখা। ভূত্বককে দুই ভাগ আছে, একটা সিয়াল একটা সীমা। সিয়াল আর সীমার মিডিলে কি আছে? কনরাড বিচিত্র রেখা। আর ক্রোফেসীমা নিফেসীমা, যেটা গুরুমণ্ডলকে দুই ভাগ করেছি, এর মিডিলে কি আছে? রেপপিত্তি বিচিত্র রেখা। আর কেন্দ্রমণ্ডলকে দুই ভাগ করেছে, একটা হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল আর একটা অন্তঃকেন্দ্রমণ্ডল। এই দুটোর মিডিলে যে বিচিত্র রেখা সেটার নাম হচ্ছে লেহম্যান বিচিত্র রেখা, রাইট? এই এখানে সব দেওয়া আছে, তোমরা একটু গো থ্রু করলেই হবে। সব থেকে টেম্পারেচার এবং চাপ বেশি, কেন্দ্রমণ্ডল প্রায় 6000 ডিগ্রি। আর কেন্দ্রমণ্ডল আরেকটা নাম কি বললাম? কেন্দ্রমণ্ডল আরেকটা নাম হচ্ছে তোমার কি? কেন্দ্রমণ্ডল আরেকটা নাম হচ্ছে নিফে। কেন স্যার নিফে? কেন নিফে হচ্ছে নিফে NiA নিকেল, Fe ফেরিক বা লোহা, নিকেল আর লোহা দিয়ে তৈরি, তাই নিফেসীমা বলা হয় বা নিফে বলা হয়। নিফেসীমা না, নিফে বলা হয়। তো দেখো সিয়াল আর সীমার মিডিলে আছে কনরাড বিচিত্র রেখা, দেখিয়ে দিয়েছি। আর নাইফে নিকেল আর লোহা দিয়ে তৈরি, এগুলো পড়িয়ে দিয়েছি। এখানে একটা স্ফিয়ার পড়লাম, অ্যাস্থন স্ফিয়ার। এর উপরে একটা লিথোস্ফিয়ার বলছে, আর নিচে একটা গুরুমণ্ডল বলছে। ভূত্বক আর গুরুমণ্ডলের মিডিলে একটা স্ফিয়ার আছে, এটা হচ্ছে অ্যাস্থন স্ফিয়ার। এখানে গলিত অবস্থায় সমস্ত পদার্থ থাকে,
এবং এখানে আমাদের যে প্লেটগুলো আছে 60টি বড় প্লেট, 20টি মাঝারি এবং অসংখ্য ছোট প্লেট, সেখানে এখানে পরিচালন স্রোত সৃষ্টি করে, উপর নিচে যাওয়া আসা করে। ঠিক আছে, সেটা আমি তোমাদের বুঝালাম। এই গেল ব্যাপার, তার কিছু নেই। আমরা কি জানতে পারি অন্দরমহল থেকে? ভূমিকম্প সম্পর্কে কনসেপ্ট পাই, আগ্নেয়গিরি সম্পর্কে জানতে পারি, প্লেট টেকটনিক সম্পর্কে জানতে পারি। এই গেল ব্যাপার। ঠিক আছে, এখানে কয়েকটা এক্সাম যেগুলো তোমাদের বলে দিয়েছি, আর কিছু নেই। বলো এবার, কারো কোনো জায়গায় বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে বা কারো কোনো কোয়ারিজ থাকে আমাকে বলতে পারো, হ্যাঁ। আদারওয়াইজ আমি আমার কয়েকটা 10টা না 11টা কোশ্চেন আছে, সেই কোশ্চেনে চলে যাব। বলো, ঠিক আছে? ক্লিয়ার? অল ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, তাহলে চলো আমরা 10-11টা কোশ্চেন আছে, কোশ্চেনগুলো সলভ করে আমরা আমাদের আজকের ক্লাস কিন্তু এখানেই ফিনিশ করব। চলো দেখি তোমরা কেমন পারছো, আমি কেমন বুঝাতে পারলাম, তোমরা কেমন বুঝেছো। ঠিক আছে, আচ্ছা, যেটা হচ্ছে আচ্ছা, তোমরা কমেন্ট করলে ভালো হয়। ঠিক আছে, তোমরা কমেন্টে আনসার দেবে, হ্যাঁ। আচ্ছা, প্রথম কোশ্চেনের আনসার দাও দেখি কমেন্টে। অনিন্দিতা দিচ্ছ এ, তারপরে কে দিচ্ছ? অর্পিতা, বলছি আবার, অনিন্দিতা সি দিয়েছো, অর্পিতা সি, কেশব সি, উর্মিলা সি। ভেরি গুড। সি মানে হচ্ছে পৃথিবীর বাইরের স্তরের নাম হচ্ছে কি? ভূপৃষ্ঠ। ভেরি গুড, সকলের সঠিক আনসার। ভেরি ভেরি গুড। ভূপৃষ্ঠ। কি উত্তর? ভূপৃষ্ঠ। রাইট, ভূপৃষ্ঠ। চলো, অপশন সি তোমাদের সকলের সঠিক আনসার। নেক্সট কোশ্চেনের আনসার বলো। পৃথিবীর সবচেয়ে পুরু স্তর কোনটি? সব থেকে মোটা স্তর কোনটি পৃথিবীর? বলো। দেখেছো কত সহজ কোশ্চেন দিয়েছে। পৃথিবীর সব থেকে মোটা স্তর হচ্ছে অপশন বি। অপশন বি, অপশন বি মানে হচ্ছে ম্যান্টেল। ম্যান্টেল মানে কি বললাম? ম্যান্টেল মানে গুরুমণ্ডল। এটাও তোমাদের সঠিক আনসার, সকলেই সঠিক আনসার দিয়েছো, সকলেই সঠিক আনসার দিয়েছো। ভেরি গুড। 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে চলো। ম্যান্টেলের নিচে কোন স্তর অবস্থিত? ম্যান্টেলের নিচে কোন স্তর অবস্থিত? বলো। ম্যান্টেলের নিচে কোন স্তর অবস্থিত? ম্যান্টেলের নিচে কোন স্তর অবস্থিত? ম্যান্টেলের অপশন বি, ম্যান্টেলের নিচে বহিঃকেন্দ্রমণ্ডল। বাহ, ভেরি গুড, ভেরি গুড, সকলের গুড আনসার। দেখো এখানে ছবি এনেছি আমি, এই যে প্রথমে শিলামণ্ডল বা এটাকে বলছে ভূত্বক। শিলামণ্ডল বা ভূত্বক একই জিনিস, তাই না? তার নিচে আছে কি? গুরুমণ্ডল। দেখো এখান থেকে এটা গুরুমণ্ডল, আর গুরুমণ্ডলের নিচে দেখো কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলের বাইরের এই ভাগটাকে বলছে কি? বহিঃকেন্দ্রমণ্ডল। এটাকে বহি, আর নিচেটাকে কি বলছে? নিচেটাকে বলছে অন্ত, তাই না? তো দেখো গুরুমণ্ডলের নিচেই ঠিক বহিঃকেন্দ্রমণ্ডল পড়ছে। তোমাদের সকলের কিন্তু সঠিক আনসার দিয়েছ। ভেরি ভেরি গুড, সকলেই সঠিক আনসার দিয়েছে কিন্তু, হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর আনসার করেছো। বহিঃকেন্দ্রমণ্ডল, রাইট। দাঁড়াও, হ্যাঁ, তোমরা সকলেই সঠিক আনসার দিয়েছো। আনসার হবে বহিঃকেন্দ্রমণ্ডল। ভেরি গুড। চলো নেক্সট কোশ্চেন বলো। পৃথিবীর কেন্দ্র বা কেন্দ্রে প্রধানত কোন ধাতু দিয়ে তৈরি? পৃথিবীর কেন্দ্র, কিন্তু কেন্দ্র মানে কি? কেন্দ্র মানে হচ্ছে কেন্দ্রমণ্ডলের কথা বলছে এখানে, হ্যাঁ। পৃথিবীর কেন্দ্র কোন ধাতু দিয়ে তৈরি? বলো, এক্ষুনি পড়ালাম আমি। বলো বলো, উত্তর দেওয়াই আছে। লোহা নিকেল। হ্যাঁ, উত্তর দেওয়াই আছে, উত্তরটা মেটানো পারিনি। অপশন বি, লোহা ও নিকেল। ভেরি গুড। অপশন বি, লোহা ও নিকেল। একটু আগেই পড়ালাম। সিয়াল শব্দটি কোন স্তরে নির্দেশ করে? সিয়াল, সিয়াল কোথায় দেখতে পাই? বলছে ম্যান্টেলে, না কেন্দ্রকে, না ভূপৃষ্ঠের উপরের অংশ, না অ্যাস্ট্রোস্ফিয়ার? সিয়াল। কি অ্যান্সার দিচ্ছ? অপশন সি, অনিন্দিতা, অর্পিতা। অপশন সি, অপশন সি মানে হচ্ছে ভূপৃষ্ঠের উপরের অংশ। হ্যাঁ, ভূপৃষ্ঠের উপরের অংশ হচ্ছে সিয়াল। আর নিচের অংশের নাম কি বলেছিলাম? বলো তো কেউ একজন। নিচের অংশের নাম? সীমা। সীমা। ভূপৃষ্ঠকে 2 ভাগ করেছে। আর হ্যাঁ, সিয়াল আর সীমার মিডিলে কি আছে?
শিয়াল আর সীমার মিডিলে কি কোন বিযুক্তি রেখা আছে? শিয়াল আর সীমার মিডিলে যে বিযুক্তি রেখা আছে সেটার নাম হচ্ছে কি? কর্ণরাধ বিযুক্তি রেখা। হ্যাঁ, শিয়াল, এখানে শিয়াল, কর্ণরাধ বিযুক্তি। হ্যাঁ, আর এখানে আছে সীমা। ভেরি গুড, ভেরি গুড। এই যে বিযুক্তি রেখা এটার নাম হচ্ছে কনরাড। কনরাড, বাহ, কনরাড বিযুক্তি রেখা। ভেরি গুড। তারপরে কি, চলো নেক্সট কোশ্চেনে। সীমা প্রধানত কোন উপাদান দিয়ে তৈরি বলো? এখান থেকে এই সীমাটা ভালো করে ফলো করলেই তোমরা আনসার দিতে পারবে। হ্যাঁ, এস হচ্ছে সিলিকন বা সিলিকা, আর এম হচ্ছে ম্যাগনেসিয়াম, অর্থাৎ অপশন বি। দেখেছো, যা পড়ালাম সেগুলোই কোশ্চেন, এর বাইরে কোনো কোশ্চেনই হবে না। হ্যাঁ, এতটুকু আমার উপর বিশ্বাস রাখতে পারো। তারপর দেখো লিথোস্ফিয়ার। লিথোস্ফিয়ার একটু আগে পড়ালাম। লিথোস্ফিয়ারের নিচেই কি আছে? অ্যাস্ট্রোস্ফিয়ার। তো লিথোস্ফিয়ার বলতে কোনটাকে বোঝাচ্ছি আমরা? দেখো, ভূপৃষ্ঠ, শুধু ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ প্লাস ম্যান্টেলের উপরের কঠিন অংশ, শুধু ম্যান্টেল শুধু কেন্দ্র। অপশন বি, 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 উত্তর হবে একদম বি। সকলেই সঠিক অ্যান্সার দিয়েছে, অপশন বি। বাহ, ভেরি গুড, ভেরি গুড। নেক্সট 8 নম্বর কোশ্চেন দেখো, অ্যাস্ট্রোস্ফিয়ার কেমন? সম্পূর্ণ কঠিন, সম্পূর্ণ তরল, না আধা গলিত, না গ্যাসীয়? এটা কিন্তু তোমাদের পারতে হবে। আধা গলিত। একদম, একদম, একদম আধা গলিত। আধা গলিত, হ্যাঁ। কেমন? আধা গলিত। কেমন স্যার? আধা গলিত। দাঁড়াও, কোথায় চলে আসলো? দেখেছো? আধা গলিত, তাই না? দাঁড়াও, একটু ওয়েট করে যাও। হ্যাঁ, একটু প্রবলেম করছে মনে হচ্ছে কোনো একটা জায়গায়। তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিন? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। কিন্তু এই জায়গাতে আমার প্রবলেম করছে। আচ্ছা, প্রশ্ন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, 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 ঠিক আছে। চলো চলো, তাহলে এটা হচ্ছে কি বললা? আধা গলিত। ভেরি গুড, সকলের গুড আনসার। এটা হচ্ছে আধা গলিত। আচ্ছা, এখানে কাজ করছে না।